হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি নুমান ভাই আছি তোমাদের সাথে আইসিটি ওয়ান শট ব্যাচে। তো আমরা প্রিভিয়াসলি আইসিটি যে ওয়ান শট ব্যাচে আমরা ক্লাস শুরু করেছিলাম, ওইখানে 2.1 মানে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশে 2.1-এ আমরা যে অংশগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক্যাল অপারেশন, বুলিয়ান থিওরিম মানে হচ্ছে বুলিয়ান উপপাদ্য, সত্যক সারণী, বুলিয়ান বীজগণিত এবং হচ্ছে লজিক গেট এবং সার্কিট। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। মানে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে যে অংশগুলো অবশিষ্ট রয়ে গেছে আমরা বিস্তারিত সেই অংশগুলো আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত আসা হচ্ছে যে বেসিকের যে ব্যাপারগুলো আছে, আমরা কিন্তু প্রত্যেকটা অংশেরই একদম বেসিক থেকে শুরু করতেছি, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু যা যা তোমাদের দরকার আমরা সেই টপিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করতেছি। চলো, প্রথমত হচ্ছে ইউনিভার্সাল গেট বা ইউনিভার্সাল গেটের বাংলা হচ্ছে কি সার্বজনীন গেট। তো প্রথমত সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেটের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে সার্বজনীন গেট হচ্ছে ওই গেটগুলা যেই গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটগুলা বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, তার মানে কি বলা যায় যে সার্বজনীন গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। তো এখানে আমরা সার্বজনীন গেট বলতে কয়টা বুঝি? সার্বজনীন গেট বলতে আমরা হচ্ছে দুইটা বুঝি। কি কি? একটা হচ্ছে ন্যান্ড এবং আরেকটি হচ্ছে নর। ন্যান্ড একটি সার্বজনীন গেট এবং নর হচ্ছে একটি সার্বজনীন গেট। তো কিভাবে প্রমাণ করবা যে ন্যান্ড একটি সার্বজনীন গেট বা নর একটি সার্বজনীন গেট? তো কি করলে প্রমাণিত হবে যে ন্যান্ডের সাহায্যে যদি আমি মৌলিক গেট সবগুলো বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু প্রমাণিত যে ন্যান্ড একটি সার্বজনীন গেট। সেম টু সেম নর একটি সার্বজনীন গেট। এর মানে কি, নরের সাহায্যে যদি আমি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রেও বলা যাবে নর একটি সার্বজনীন গেট। ওকে, আমরা যদি শুরুতে একটা কোশ্চেন দেখি, যে এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে তোমাকে বললো ন্যান্ড একটি ইউনিভার্সাল গেট বা হচ্ছে সার্বজনীন গেট প্রমাণ করো। ন্যান্ড একটি ইউনিভার্সাল গেট প্রমাণ করো। তাহলে কি করলে প্রমাণিত হবে? খেয়াল করো যে ন্যান্ড একটি সার্বজনীন গেট কি করলে প্রমাণিত হবে? যদি ন্যান্ডের সাহায্যে আমি মৌলিক গেটগুলো সহ অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে প্রমাণিত হবে ন্যান্ড একটি সার্বজনীন গেট। আমি যদি শুরুতে তোমাদেরকে একটু চিত্রটা দেখাই দিই যে ন্যান্ডের চিত্রটা কেমন। ন্যান্ডের চিত্রটা হচ্ছে এমন, আমাদের ইনপুট অবশ্যই দুইটা থাকবে, মোটা একটা ডি থাকবে, একটা সার্কেল থাকবে। এখানে যদি এ ইনপুট হয়, এখানে যদি বি ইনপুট হয়, তাহলে এখানে কি আসবে? এ ডট বি, তার উপরে বার। ওকে, তার মানে কি শুধুমাত্র ন্যান্ড গেট আমাকে ইউজ করতে হবে। তো প্রথমত যদি আমরা একটু দেখি যে আমরা প্রথমত বানাবো হচ্ছে নট। তো আমরা যদি একটু নটের ক্ষেত্রে আচরণটা দেখি যে নটের ক্ষেত্রে আচরণটা কেমন, আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখে আসছিলাম যে নট কিভাবে হয়। নট হচ্ছে কি একটা ইনপুট থাকে, যদি এ ইনপুট হয় এটা হচ্ছে নট গেট, এখানে আসবে কি এ বার। এটা হচ্ছে নটের ক্ষেত্রে। তো নট বানাবো আমরা কিসের সাহায্যে? নট বানাবো আমরা ন্যান্ডের সাহায্যে। যদি আমরা লিখি যে ন্যান্ডের সাহায্যে নট, ঠিক আছে, এই পর্যায়ে তুমি আসার পরে আমরা কাকে বানাবো? এ বার বানাবো। আমরা এখানে লিখবো কি এ বার, লিখলাম। এখন একটু কম্পেয়ার করবা, কার সাথে কম্পেয়ার করবা? ন্যান্ডের সাথে কম্পেয়ার করবা। এখানে খেয়াল করো ন্যান্ডের এখানে ইনপুট কয়টা? ন্যান্ডের এখানে ইনপুট হচ্ছে দুইটা, কিন্তু আমি যাকে বানাবো এখানে ইনপুট কয়টা? এখানে হচ্ছে একটা ইনপুট। অবশ্যই আমি যার সাহায্যে বানাবো তার প্রায়োরিটি বেশি দিতে হবে। তো এখানে যেহেতু দুইটা আছে, আমাকে কি করতে হবে? এখানে দুইটা বানাইতে হবে। আরেকটা জিনিস, এই যে দুইটা যে ইনপুট আছে, দুইটা ইনপুটের মাঝে সম্পর্ক কি? দুইটা ইনপুটের মাঝে সম্পর্ক হচ্ছে গুণের। কিন্তু এখানে আমাদের যে সম্পর্কটা বানাবো, সেই সম্পর্কটা কিসের বানাইতে হবে? গুণের বানাইতে হবে। তো আমরা বুলিয়ান উপপাদ্যতে শিখে আসছিলাম যে এ ডট এ সমান কি লেখা যায়? এ লেখা যায়। আমরা এটা বুলিয়ান উপপাদ্যতে শিখে আসছিলাম। তো এ ডট এ সমান যদি এ লেখা যায়, তাহলে এ সমানও তো এটা লেখা যাবে, দেখা যাবে না? তো আমরা এ সমান কি লিখতে পারি? এ ডট এ। এখন খেয়াল করো ইনপুট কয়টা হয়েছে? দুইটা। এখানে ইনপুট কয়টা? দুইটা। তো দুইটা ইনপুটের মাঝে সম্পর্ক গুণের। এখানে দুইটা ইনপুটের মাঝে সম্পর্ক কি? গুণের। অভাবটা কিসের?
অভাব ছিল বারের। তো এর উপরে যেহেতু বার ছিল, এর মান লিখছি এ ডট এ, তার মানে পুরাটার উপর বার লেখা যাবে না? হ্যাঁ, লেখা যাবে। তো এখানে যদি আমরা এই চিত্রটা আঁকি, খেয়াল করো, এখানে এ একটা ইনপুট নিলাম, এ, আমরা সেম ইনপুট এ আর একটা নিলাম, এভাবে নেওয়া যায়। এটা একটা এ, এটা একটা এ, দুটার মাঝে সম্পর্ক কি? দুটার মাঝে সম্পর্ক হচ্ছে গুণের জন্য একটা মোটা একটা ডি, যেহেতু উপরে একটা বার আছে, বারের জন্য জাস্ট একটা সার্কেল। এখানে কি লেখা যায়? এ ডট এ হোল বার, এবং পুরাটা সমান কি? এ বার। ঠিক আছে? তো এই কিন্তু দেখো আমরা কিন্তু ব্যবহার করছি কাকে? ব্যবহার করছি হচ্ছে ন্যানকে, কিন্তু আমরা বানাইছি কাকে? ন্যানকে ব্যবহার করে আমরা বানাইছি হচ্ছে নট। সরি, এখন খেয়াল করো, এই গেল হচ্ছে নট। আমরা জানি মৌলিক গেট কয়টা? মৌলিক গেট হচ্ছে 3টা, অর অ্যান্ড নট। আমরা প্রথমত বানালাম হচ্ছে নট। এখন আমরা কে বানাবো? এখন আমরা বানাবো হচ্ছে এন্ডের ক্ষেত্রে। আমরা আগে যদি একটু লিখি যে এন্ডের ক্ষেত্রে আচরণটা কেমন, আমরা যাকে বানাবো তার আচরণটা সম্পর্কে আগে একটু লিখে নিব, তারপরে একে বানায় ফেলবো। তো এন্ডের ক্ষেত্রে কি? দুইটা ইনপুট থাকে, একটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখানে আসবে কি? এ ডট বি। আমাদের এখানে এ ডট বি বানাইতে হবে। কার সাহায্যে? এ ডট বি বানাবো হচ্ছে ন্যান্ডের সাহায্যে। তো এখানে লিখো ন্যান্ডের সাহায্যে অ্যান্ড সেম। এই পর্যায়ে আসার পর তোমরা কম্পেয়ার শুরু করবা। আমরা এখানে এ ডট বি লিখবো, লিখলাম এ ডট বি। কার সাথে কম্পেয়ার করবা? এই যে আমরা ন্যান্ড লিখে রাখছি, এর সাথে কম্পেয়ার করবা। এখানে ইনপুট কয়টা? 2টা। ন্যান্ডের ক্ষেত্রে ইনপুট কয়টা? 2টা। ঠিক আছে, যেই 2টা ইনপুট আছে সেই 2টা ইনপুটের মধ্যে সম্পর্ক কি? গুণ। এখানে কি আছে? গুণ। এটাও মিলছে। অভাবটা কিসের? অভাবটা হচ্ছে বারের। যেহেতু বার আমাকে নিয়ে আসতে হবে, আমরা বুলিয়ান সরলে শিখে আসছিলাম যে এর উপর 2টা বার থাকা যেই কথা, না থাকা একই কথা। যদি এটা সমান এটা বলা যায়, তো এটা সমান এটা কি বলা যায় না? বলা যায়। তো আমি এ বির উপর বার নিয়ে আসবো কয়টা? এ বির উপর বার নিয়ে আসতে হবে 2টা, কারণ যদি আমি একটা বার নিয়ে আসি তাহলে কি হয়? মানের পরিবর্তন হয়ে যায়। ওকে, এখন যদি আমরা এটা চিত্র নিই, এ বি, এ হইল একটা ন্যান্ড। এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে এ ডট বি, তার উপরে একটা বার। এখন এর উপর কি করতে হবে? আরেকটা বার নিয়ে আসতে হবে। তো আমরা যদি এখানে নট গেট ইউজ করি, তার উপরে কিন্তু এ বি বার তো ছিল, তার উপর আরেকটা বার আসবে না? আসবে। কিন্তু যদি তুমি এভাবে নট গেট ইউজ করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে। কারণ কি? কারণ আমরা প্রমাণ করতেছি ন্যান্ড একটি সার্বজনীন গেট। এর মানে ন্যান্ড ছাড়া তুমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবা না। ওকে, তার মানে এটা ভুল হবে। এখন আমাদেরকে কি করতে হবে? নট বানাইতে হবে, তার মানে উপর আরেকটা বার নিতে হবে। একটু আগে আমরা শিখে আসছিলাম, কি শিখে আসছি? যে ন্যান্ডের সাহায্যে নট কিভাবে করে। আমরা জানি একটা সেম ইনপুট 2 বার দিলে সেটা কিসের মতো আচরণ করে? ন্যান্ডের মতো আচরণ করে। তো আমরা এখানে কি করব? একটা সেম ইনপুট 2 বার দিব। এই যে, তার মানে হলো এ বি, উপরে 2টা বার, তার মানে এটা সমান কি লেখা যায়? এ ডট বি। এ হয়ে গেল হচ্ছে ন্যান্ডের সাহায্যে এন্ড। এখন ফাইনালি আরেকটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আরেকটা কি গেট আছে? আরেকটা আছে হচ্ছে অর গেট। তো অরের ক্ষেত্রে আচরণটা কেমন একটু খেয়াল করো। অরের ক্ষেত্রে তো এখানে যদি আমরা এ ইনপুট দিই, এখানে যদি আমরা বি ইনপুট দিই, এটা হচ্ছে অরের চিত্র। এখানে আসবে কি? এ প্লাস বি। তো অর আমরা বানাবো কার সাহায্যে বানাবো? ন্যান্ডের সাহায্যে বানাবো। তো ন্যান্ডের সাহায্যে অর। ওকে, তো এখন আমাকে বানাইতে হবে কি? আমাকে বানাইতে হবে এ প্লাস বি। এখন এই পর্যায়ে আসার পর তুমি কম্পেয়ার করা শুরু করবা। এখানে ইনপুট কয়টা? 2টা। এখানে ইনপুট কয়টা? 2টা। এই যে 2টা ইনপুট আছে, এই 2টা ইনপুটের মাঝে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যুগের। কিন্তু আমরা যার সাহায্যে বানাবো, এখানে ওদের মাঝে সম্পর্ক কি? গুণের। যেহেতু এখানে গুণ, তো অবশ্যই তোমাকে এই প্লাসটাকে কনভার্ট করে গুণে কনভার্ট করতে হবে। তো ডট থেকে প্লাস থেকে ডট, এই কনভার্ট করার জন্য কাকে দরকার? এই কনভার্ট করার জন্য ডি মর্গানের সূত্র দরকার। আর ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করার জন্য কাকে দরকার? উপরে বার দরকার। কিন্তু এখানে যেহেতু বার নাই, আমাকে অবশ্যই বার নিয়ে আসতে হবে। তো তুমি একটা বার তো অবশ্যই নিয়ে আসতে পারবে না, বার নিয়ে আসবে কয়টা? 2টা। তো এখানে কি লেখা যায়? এ প্লাস বি, তার উপরে 2টা বার। 2টা কি ম্যাচ হয়েছে? ম্যাচ কিন্তু হয় নাই। 2টার মাঝে সম্পর্ক কি? প্লাস। এখানে কি আছে? গুণ। যদি আমি ডি মর্গান সূত্রটা এখন অ্যাপ্লাই করি, ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করার নিয়ম কি ছিল? এর উপর একটা বার চলে যাবে, বি এর উপর একটা বার চলে যাবে, প্লাসটা চেঞ্জ হয়ে যাবে ডট,
এবং উপরে যে বারটা আছে এটা কিন্তু ফিক্সড থাকবে। তো দেখো ইনপুট দুইটা, তাদের মাঝে সম্পর্ক গুণের, উপরে বার আছে, এটার সাথে কিন্তু ম্যাচ করতেছে। যেহেতু ম্যাচ করতেছে সো আমি এখন চিত্রটা করে ফেলবো। যদি আমরা চিত্র করি, আমাকে আগে কি বানাইতে হবে? এ বার বানাইতে হবে। তো আমরা কিন্তু আগে শিখছিলাম এ বার কীভাবে বানাইতে হয়। একটা সেম ইনপুট দুইবার দিলে সেটা এ বার হয়। তো এখানে যদি আমি নিই এ, এটা হইলো কি এ বার। একটা সেম ইনপুট দুইবার নিয়ে আমি এ বার বানাই ফেললাম। এখন আমি বানাবো কি বি বার। তো সেমভাবে আমরা যদি বি কে নিই, একটা সেম ইনপুট দুইবার দিলাম, হয়ে গেল বি বার। কাজ কি শেষ হয়েছে? কাজ কিন্তু শেষ হয় নাই। তো এখন এ বার এবং বি বারের আমাদের সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে গুণের। তো আমরা এখানে করব গুণের জন্য একটা ডি, যেহেতু উপরে একটা বার আছে তাই একটা সার্কেল। এখানে কি আসছে? এ বার ডট বি বার হোল বার। তাহলে এটা সমান তো এটা লেখাই যায়। তো এখানে এ প্লাস বি। ওকে, তো এই যে আমরা ম্যাথটা করলাম, এখানে কি আমি ন্যান্ড ছাড়া, ন্যান্ডের সাহায্যে নট, ন্যান্ডের সাহায্যে অ্যান্ড, ন্যান্ডের সাহায্যে অর, ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করছি? যেহেতু করি নাই, সেক্ষেত্রে বলা যায় ন্যান্ড একটি সার্বজনীন গেট। নিচে তুমি একটু বাংলা লিখে দিবা, যেহেতু ন্যান্ডের সাহায্যে অর অ্যান্ড নট এই তিনটি গেটই বাস্তবায়ন সম্ভব, সেক্ষেত্রে বলা যায় ন্যান্ড একটি সার্বজনীন গেট। ওকে, আশা করি সবাই খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারছো, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। আমরা সৃজনশীলে এই টপিকগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসে। তো নেক্সট যে আরেকটা টপিক বাকি আছে সেটা হচ্ছে আমাদের নর, যে নর একটি সার্বজনীন গেট। এখন চলো নর একটি সার্বজনীন গেট আলোচনা করি। এখানে সেম একটা কোশ্চেন দেওয়া থাকবে যে নর একটি ইউনিভার্সাল গেট প্রমাণ। একই রকম কোশ্চেন, নর একটি ইউনিভার্সাল গেট প্রমাণ করো। তো এখানেও আমাদেরকে আগে শুরুতে যদি আমরা একটু লিখে দিই যে নরের চিত্রটা কেমন, একটু দেখো নরের চিত্রটা কেমন। যদি এখানে এ ইনপুট হয়, এখানে যদি বি ইনপুট হয়, এই চিত্র সামনে জাস্ট একটা সার্কেল হবে, এ প্লাস বি, তার উপরে বার। এটা হচ্ছে নরের চিত্র। তার মানে কি, যখন আমরা প্রমাণ করবো নর একটি সার্বজনীন গেট, তো এই চিত্রটা ছাড়া কিন্তু তুমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবা না। ওকে, তো প্রথম কোশ্চেন যেটা আমরা প্রথমত বানাবো কি নট। তো একটু দেখো, নটের ক্ষেত্রে আমরা সবসময় লিখবো যে নটের ক্ষেত্রে আচরণটা কেমন হয়। সেম আগেরটার মতনই, এখানে এ, এখানে নট গেট, এখানে আসবে কি এ বার। আমরা এটা হচ্ছে নটের ক্ষেত্রে, কিন্তু এই নট আমরা বানাবো কার সাহায্যে? এই নট আমরা বানাবো হচ্ছে নরের সাহায্যে। যদি আমরা নরের সাহায্যে বানাই তাহলে আমরা কি লিখবো? এখন নরের সাহায্যে নট, তাই না? নরের সাহায্যে নট। দেখো আমাদেরকে বানাইতে হবে কি এ বার। এই পর্যায়ে আসার পর আমরা কি করব? কম্পেয়ার শুরু করব। এখন দেখো এখানে ইনপুট কয়টা? দুইটা। এখানে ইনপুট হচ্ছে দুইটা। অবশ্যই তোমাকে এখানে দুইটা ইনপুট বানাইতে হবে, কারণ আমরা যার সাহায্যে বানাবো তার প্রায়োরিটি বেশি। এই যে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের মাঝে সম্পর্ক কি? যোগ। এখানে যে তুমি দুইটা ইনপুট নিবা, এই দুইটা ইনপুটের মাঝে সম্পর্ক কি রাখবা? যোগের। তো আমরা বুলিয়ান উপপাদ্যতে এখানে এই টপিকটা পরে আসছিলাম যে এ প্লাস এ সমান কি লেখা যায়? এ, তাই না? তো এখানে এ প্লাস এ সমান যদি এ লেখা যায়, তাহলে এ সমান কি এ প্লাস এ লেখা যায় না? লেখা যায়। তো আমরা কি লিখবো? এ প্লাস এ, এবং এর উপর বার ছিল তাই পুরাটার উপর একটা বার। ওকে, যদি আমরা এখন এই চিত্রটা আঁকি, এটা কি লেখা যায়? এখান থেকে আমরা এ একটা ইনপুট নিলাম, সেম ইনপুট আমরা আরেকটা নিলাম, সেটা যেহেতু দুটো আমাদের সম্পর্ক প্লাস, প্লাসের জন্য কি হবে? একটা পান পাতার মতো হবে, উপরে যেহেতু বার আছে তাই একটা সার্কেল। তো এখানে আসলো হচ্ছে এ বার। ওকে, এই গেল হচ্ছে নরের সাহায্যে নট। এখন খেয়াল করো যে এন্ডের ক্ষেত্রে বা হচ্ছে অরের ক্ষেত্রে যাই বানাও সিরিয়াল ধরে, যেটা মনে চায় আগে সেটা ইউজ করো। তো পরীক্ষার মধ্যে আসলে খেয়াল করবা সর্বপ্রথম নট বানাইতে, নট বানানোর পর যেটা মনে চায় তুমি ওইটা বানাও, প্রবলেম নাই, কিন্তু আগে নট বানাই ফেলবা। এটার পক্ষে তোমার ইজি হবে বাকিগুলো করতে। দেখো অরের ক্ষেত্রে আচরণটা কেমন। অরের ক্ষেত্রে যদি আমরা এ ইনপুট দেই, যদি আমরা এখানে বি ইনপুট দেই, এ হচ্ছে এ প্লাস বি, এই গেল হচ্ছে অর। কিন্তু আমরা এখন এই অরকে বানাবো কার সাহায্যে? এই অরকে বানাবো নরের সাহায্যে। তো নরের সাহায্যে অর। তো দেখো এ প্লাস বি,
এখন এই পর্যায়ে আসার পর আমাদের কম্পেয়ার শুরু করার কথা ছিল। দুইটা ইনপুট, এখানেও দুইটা ইনপুট, এই দুইটা ইনপুটের মাঝে হচ্ছে প্লাস, এখানেও দুইটা ইনপুটের মাঝে হচ্ছে প্লাস, কিন্তু এখানে কি আছে বার আছে, জাস্ট এখানে বার নাই। তো আমাকে কি করতে হবে, বার নিয়ে আসতে হবে। তো আমরা জানি কি একটা বার নিয়ে আসা যায় না, আমাদেরকে বার নিয়ে আসতে হবে কয়টা, দুইটা। তো কি লেখা যায়, a প্লাস বি তার উপরে দুইটা বার। ওকে, যদি আমরা এই চিত্রটা এখন আঁকি, তো এখানে কি লেখা যায়, এখানে আমরা a নিলাম, b নিলাম, a b, দুইটার মাঝে সম্পর্ক কি, যোগ, যোগের জন্য পান পাতা এবং তার উপর একটা বার, একটা সার্কেল। এখানে দেখো, একটু মনে মনে দেখো, এখানে কি আসছে, a প্লাস বি তার উপরে বার। আমাদের এখানে বার ছিল কয়টা, দুইটা, আমাকে অবশ্যই দুইটা বার বানাইতে হবে। তো দুইটা বার বানানোর জন্য আমাকে কি করতে হবে, আবার এটাকে নোট করতে হবে। তো আমরা একটু আগে শিখছিলাম কি, একটা সেম ইনপুট দুইবার দিলে নোটের মতো আচরণ করে। তো আমরা এখানেও সেম ইনপুট একটা দুইবার দিব। ওকে, এখানে কি আসছে, a প্লাস বি বার তার উপরে বার। যদি আমরা দুইটা বার তুলে দিই, তাহলে কি লেখা যায়, a প্লাস বি। ক্লিয়ার? তো নরের সাহায্যে নট, নরের সাহায্যে অর, এই দুইটা টপিক গেল। এবং ফাইনালি হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস বানাইতে হবে। কোন গেট বানাইতে হবে, এটা হচ্ছে এন্ড গেট বানাইতে হবে। তো আমাদের শুরুতে যদি আমরা লিখি হচ্ছে এন্ডের ক্ষেত্রে, এন্ডের ক্ষেত্রে তার আচরণটা কেমন, যাকে বানাবো আমরা তার আচরণটা সম্পর্কে আগে লিখে দিব। তো এন্ডের ক্ষেত্রে যদি আমরা এখানে এ ইনপুট নেই, এখানে যদি আমরা বি ইনপুট নেই, তো এ হচ্ছে এন্ডের আচরণ, এ ডট বি আসবে। আমরা এটাই বানাবো, আমরা এন ডি বানাবো। কার সাহায্যে বানাবো এখন, নরের সাহায্যে। তো নরের সাহায্যে এন্ড। তো এবার যে আসার পর আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে এ ডট বি। এখন কম্পেয়ার শুরু করো, এখানেও দুইটা, এখানেও দুইটা, এই দুইটার মাঝে সম্পর্ক গুণ, এই দুইটার মাঝে সম্পর্ক প্লাস। যেহেতু এখানে প্লাস, তোমাকে অবশ্যই কি করতে হবে, এখানে প্লাস নিয়ে আসতে হবে। তো তুমি কয়টা প্লাস নিয়ে আসার জন্য কাকে দরকার, বার দরকার। কয়টা বার নিয়ে আসবা, দুইটা বার নিয়ে আসবা। তো এখানে লিখলাম হচ্ছে এ ডট বি তার উপরে দুইটা বার। যদি আমরা এখানে ডিমোর্গান সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি লেখা যায়, এর উপর একটা বার প্লাস বি এর উপর একটা বার, পুরাটার উপর একটা বার। ওকে, যদি আমরা এটা বাস্তবায়ন করি, যে আমরা যদি এইটুকু বাস্তবায়ন করি, তাহলে এটা সমান কিন্তু এটা বলা যায়। ওকে, তো এখন আমরা এখান থেকে এ বার বানাইতে হবে। সেম ভাবে আমরা এ নিলাম, আমরা জানি একটা সেম ইনপুট দুইবার দিলে এ বার হবে, এটা হইলো এ বার। বি বার বানাইতে হবে, সেম ভাবে যদি আমরা এখানে সেম ইনপুট দুইবার নেই, তাহলে কি হবে, বি বার হবে। এ হলো এ বার এবং বি বার। এ বার এবং বি বার আমাদের সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে যুগের। যেহেতু যুগের, তো এখানে কি হবে, পান পাতা, উপরে যেহেতু একটা বার আছে তাই এখানে একটা সার্কেল। তো এটা কি হলো, এ বার প্লাস বি বার, পুরাটার উপর হোল বার, এবং এই সম্পূর্ণটা সমান কি লেখা যায়, এ ডট বি। এখানেও কিন্তু আমরা নর ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করি নাই। তার মানে যেহেতু নরের সাহায্যে নট অর এন্ড মানে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সেক্ষেত্রে বলা যায় নর একটি সার্বজনীন গেট। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এই টপিকটা থেকে যে NAND একটি সার্বজনীন গেট প্রমাণ করো, নর একটি সার্বজনীন গেট প্রমাণ করো, সেক্ষেত্রে জাস্ট তোমরা এখান থেকে এখান পর্যন্ত লিখে শেষে জাস্ট একটু বাংলা অ্যাড করে দিবা যে কি, যেহেতু নরের সাহায্যে অর অ্যান্ড নট এই তিনটা মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি নর একটি সার্বজনীন গেট। দ্যাটস এনাফ, আর দরকার নাই। এখন নেক্সট যে টপিকটা, সেটা যদি তোমাদেরকে বলে যে NAND-এর সাহায্যে বাস্তবায়ন করো, আমরা ফাংশনগুলো পড়েছিলাম, NAND-এর সাহায্যে বাস্তবায়ন। আচ্ছা, NAND-এর সাহায্যে বাস্তবায়ন করার জন্য প্রথমে আমাদেরকে কতগুলো শর্ত মনে রাখতে হবে। যার শর্তগুলো আমি একটু উপরে তোমাদেরকে বলে দিতেছি। যদি তোমাদেরকে NAND-এর সাহায্যে বাস্তবায়ন করতে বলে, সেক্ষেত্রে প্রথমত খেয়াল করবা যেই ফাংশন তোমাকে দেওয়া থাকবে, প্রথম শর্ত, যদি ফাংশন দেওয়া থাকে সেই ফাংশনে কোনো প্লাস থাকা যাবে না, মানে অর থাকা যাবে না। অর বলতে বোঝানো হইতেছে কি, প্লাস থাকা যাবে না, ফাংশনে কোনো প্লাস থাকা যাবে না। দুই নম্বরে যেটা হচ্ছে সেটা কি, হোল নট,
হোল নট থাকতে হবে। এই দুইটা জিনিস আমরা মেনটেন করব। যদি ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে বলে কি থাকা যাবে না, অর থাকা যাবে না, মানে প্লাস থাকা যাবে না, হোল নট অবশ্যই তোমাকে থাকতে হবে। তো এখান থেকে আমরা প্রথম কোশ্চেনটা যদি আমরা বলি, কোশ্চেন নাম্বার ফার্স্ট তোমাকে বললো কি এক্স অর কে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করো। তো এক্স অরকে যদি আমরা ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করি, আমাদেরকে প্রথমত কি জানতে হবে, এখানে কিন্তু কোনো ফাংশন দেওয়া নাই। কোনো ফাংশন দেওয়া আছে? কোনো ফাংশন কিন্তু দেওয়া নাই। তো আমাদেরকে নিচ থেকে ফাংশন বানায় নিতে হবে। তো এক্স অরের ফাংশনটা কি? প্রথমত এক্স অরের ফাংশনটা কি, যে এফ ইকুয়াল মানে এফ মানে হচ্ছে ফাংশন, তো এফ ইকুয়াল এ এক্স অর বি, এটা হচ্ছে এক্স অরের ফাংশন। এই ফাংশন তোমাকে দেওয়া আছে, কার সাহায্যে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। যেহেতু ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, কি থাকা যাবে না, প্লাস থাকা যাবে না, হোল নট থাকতে হবে। এখন আমরা এখানে এই সূত্রগুলা, যে দুইটা সূত্র আছে, সূত্রগুলো জাস্ট আমি তোমাদের একটু পাশে লিখে দিতেছি। সূত্র দুইটা কি দেখো, যে যদি দেওয়া থাকে এ এক্স অর বি, তো এ এক্স অর বি সমান কি, যে এ বার বি প্লাস এ বি বার, এটা হচ্ছে এক্স অরের সূত্র। আর এটা হচ্ছে কি এ এক্স অর নর বি ইকুয়াল কি লেখা যায়, এ বি প্লাস এ বার বি বার। এই দুটো হচ্ছে তোমাদের সূত্র। সেক্ষেত্রে এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। এখন দেখো এ এক্স অর বি সমান কি লেখা যায়, এ এক্স অর বি সমান লেখা যায় হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তো আমরা যদি এখানে লিখি যে এ বার বি প্লাস এ বি বার গেল। এখন দেখো কি থাকা যাবে না, ফাংশনে অর থাকা যাবে না। এখানে কি অর আছে না? হ্যাঁ, এখানে কিন্তু প্লাস আছে। এই প্লাসটাকে তোমার তুলে ফেলতে হবে। তো প্লাসটাকে তুলে ফেলার জন্য কাকে দরকার? প্লাসটাকে তোলার জন্য বার দরকার, মানে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করা দরকার। আর ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করার জন্য বার দরকার। তো এখানে আমরা কি করব, এ বার বি প্লাস এ বি বার, তার উপরে কয়টা বার নিয়ে আসবো? দুইটা বার নিয়ে আসবো। কারণ হচ্ছে কি একটা বার নিয়ে আসা যায় না, দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা। এখন যদি আমি ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করি, তার মানে এই যে নিচের যে দাগটা আছে, নিচের দাগটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় হচ্ছে এ বার বি তো আগে থেকে ছিল, তাই না? তার উপরে একটা বার আসবে, এই প্লাস চিহ্নে ডট হয়ে যাবে, এ বি বার, তার উপরে একটা বার আসবে, পুরাটার উপরে যে বার উপরে ছিল সেটাই থাকবে। এখন খেয়াল করো, যে শর্ত আমাকে দিছে, শর্ত অনুসারে কি বলছে, অর থাকা যাবে না। এই যে জায়গার মধ্যে কোনো অর আছে বা কোনো প্লাস আছে? কোনো প্লাস নাই। দুই নম্বরে বলছে কি হোল নট থাকতে হবে। এখানে কিন্তু হোল বার আছে, যেহেতু দুইটা কন্ডিশন মানছে, মানে দুইটা শর্ত মানছে, সেক্ষেত্রে এটাই হচ্ছে আমার চিত্র হবে। এখন দেখো যদি আমরা চিত্রটা করি, তো আমরা কি করব, নিজেদের সুবিধার জন্য এখান থেকে আমরা এটা হচ্ছে ধরো এর জন্য একটা দাগ টানলাম, বি এর জন্য দাগ টানলাম। এখন এ বার বানাইতে হবে। আমরা কিন্তু প্রিভিয়াসলি শিখে আসছিলাম যে ন্যান্ডের সাহায্যে নট কিভাবে বানাইতে হয়। তো ন্যান্ডের সাহায্যে নট কিভাবে বানাইতে হয়, একটা সেম ইনপুট দুইবার দিলে সেটা কি হয়ে যায়, ন্যান্ড নট হয়ে যায়। তো এখানে আসছে এ বার, এ বারের সাথে বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো এখান থেকে বি কে টান দাও, বি কে নিয়ে এ বার এবং বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণের জন্য একটা ডি, এবং তার উপর দেখো এই যে ছোট একটা বার আছে না, সেটা। তো এখানে আসবে কি এ বারের জন্য একটা সার্কেল, এখানে আসছে এ বার ডট বি, তার উপরে একটা বার। সেমভাবে আমাদের এখানে কি বানাইতে, বি বার বানাইতে হবে। তো আমরা একটা সেম ইনপুট দুইবার দিয়ে বানাইলাম কি বি বার। বি বারের সাথে এ কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, ডি, তার উপরে একটা সার্কেল আছে, এখানে আসছে এ বি বার, পুরাটার উপর একটা বার। ফাইনালি এই দুইটা আমাদের সম্পর্ক কি, দুইটা আমাদের সম্পর্ক হচ্ছে গুণের জন্য একটা ডি, তার উপর একটা বার, এই জন্য এখানে একটা সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাংশন। তো এই যে আমরা এক্স অর কে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করে ফেলছি। এখানে কিন্তু ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট আমরা ব্যবহার করি নাই। পরীক্ষার মধ্যে কিন্তু তোমরাও ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবা না। ওকে,
আশা করি এই টপিকটা খুব ইজিলি বুঝতে পারছো, খুবই ইজি। জাস্ট তোমরা শর্তগুলো মেনটেন করবা, শর্তগুলো মেনটেন করে যা যা করা দরকার তোমরা তা করে ফেলবা। সেকেন্ড কোশ্চেন বললো কি এক্স নরকে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করো। এক্স নরকে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন। এখন আমরা দেখো উপরে সূত্রগুলো কিন্তু লিখে দিছি, এটা তোমাদের নিজেদের পারার কথা, জাস্ট তারপর আমি বলে দিয়েছি এফ ইকুয়াল কি হবে এ এক্স নর বি। এটা হচ্ছে ফাংশন, তোমাদেরকে ফাংশনগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে এক্স নরের ফাংশন। তো আমরা যদি সূত্রটা বসাই তো কি লেখা যায় এ বি প্লাস এ বার বি বার। ওকে, তো এখন আমরা যদি বলি যে সরি, তো এখন দেখো এটা হচ্ছে এক্স নরের ফাংশন, আমরা এক্স নরের সূত্রটা জাস্ট বসাইলাম। এখন যদি আমরা শর্ত মানি তাহলে এখানে কি বলা যায়, অর থাকা যাবে না, এখানেও সেম অর আছে, অবশ্যই তোমাকে অর তুলে ফেলতে হবে। তাহলে আমরা বার নিয়ে আসবো কইটা এ বি প্লাস এ বার বি বার, তার উপরে দুইটা বার। ঠিক আছে, যদি এখন আমি ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায় এ বি তার উপর একটা বার ডট এ বার বি বার তার উপর একটা বার। কারণ ওই যে এই ভারটা কিন্তু ভাইয়া এই দুটার উপরে গেছে, উপরে যে বারটা ছিল এটা ফিক্সড, এটা থাকবে। শর্ত মানছে, শর্ত অনুসারে কোনো প্লাস নাই এবং সবগুলো প্লাসের উপর কি আছে, সবগুলো ডটের উপরে বার আছে। যেহেতু বার আছে তো আমরা এখন জাস্ট চিত্রটা করে ফেলবো। তো এখান থেকে আমরা এ কে টান দিলাম, এখান থেকে হচ্ছে বি কে টান দিলাম। এখন দেখো তো এখানে প্রথমটা যদি আমি করি এখান থেকে এ, এখান থেকে বি, তো যদি আমরা লিখি এ এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের জন্য একটা ডি এবং তার উপর একটা বার আছে তাই একটা সার্কেল। এখানে হবে এ ডট বি তার উপর একটা বার। এখানে আছে এ বার, তো তোমাকে এ বার বানাইতে হবে কি একটা সেম ইনপুট দুইবার দিলে কি হবে এ বার হবে। এখানে আছে বি বার, সেম একটা সেম ইনপুট দুইবার দিলে হবে বি বার। এখানে এ বার এবং বি বার আমাদের সম্পর্ক গুণের, তাই আমরা দিলাম হচ্ছে ডি, তার উপর ছোট্ট একটা বার আছে তাই এখানে একটা সার্কেল। এখানে আসছে কি এ বার ডট বি বার তার উপরে হোল বার। ওকে, এখন এই দুইটার মাঝে সম্পর্ক কি, এই দুইটার মাঝে সম্পর্ক হচ্ছে গুণের। যেহেতু এই দুইটার মাঝে সম্পর্ক গুণের তাই আমি এখানে দিলাম হচ্ছে ডি এবং তার উপর একটা বার আছে তাই এখানে একটা সার্কেল এবং এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, তো এই ম্যাথগুলোতে যদি আমাদেরকে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে বলে সেক্ষেত্রে জাস্ট আমাদের এই শর্তগুলো মানতে হবে। এই শর্তগুলো মানে যেভাবে করা দরকার নিয়ম অনুসারে জাস্ট তুমি চেষ্টা করবা যে কি ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে গেলে যেন প্লাস না থাকে এবং হোল বার যেন থাকে, এই দুটা জিনিস মেনটেন করবা, তাহলেই কিন্তু ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন খুবই ইজি হবে। তারপরে যদি তোমাদেরকে দেখো এখানে জাস্ট কি সরাসরি কোশ্চেন দিয়ে দিছে, তোমাদেরকে যদি ফাংশন বলে দিত, যদি ফাংশন বলে দিত যে আমরা একটু সাইডে যদি দেখাই যে তোমাকে বললো যে এফ ইকুয়াল এ প্লাস বিসি, তোমাকে এরকম একটা ফাংশন দিয়ে দিল, এরকম একটা ফাংশন দিয়ে তোমাকে বললো এটাকে ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করো, তাহলে কি অবশ্যই এখানে একটা প্লাস আছে, প্লাসটাকে তুলে ফেলতে হবে, প্লাসটাকে তুলে তোমাকে ডট বানাই ফেলবা, বাকিটা তুমি যেভাবে শিখছো জাস্ট ওইভাবে অ্যাপ্লাই করবা। যত বেশি প্র্যাকটিস করবা, নিয়ম একটাই, যেরকমই ম্যাথ দেখ না কেন নিয়ম এটাই। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবা তোমরা তত বেশি শিখবা। নিয়ম এই নিয়মটা জাস্ট ফলো করে যাও, বাকিটা আল্লাহ ভরসা দেখা যাবে। এখন এখানে আরও কোনো প্রবলেম থাকার কথা না। চলো আমরা এখন নেক্সট টপিকে যাই। সো নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে নরের সাহায্যে বাস্তবায়ন। আমরা যেহেতু ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন দেখে ফেলছি, আমাদের নরের সাহায্যে বাস্তবায়ন আমরা দেখব। টপিকটা কি হবে, নরের সাহায্যে বাস্তবায়ন। আচ্ছা, তাহলে নরের সাহায্যে যদি বাস্তবায়ন আমরা করি সেক্ষেত্রে অবশ্যই এখানেও কি থাকবে, একটা তোমার শর্ত থাকবে। তো শর্তগুলো তোমরা অবশ্যই এখানে আইডিয়া করে ফেলার কথা যে শর্তগুলো কি হইতে পারে, কি হইতে পারে শর্তগুলা। প্রথম শর্ত কি থাকা যাবে না, এখানে যেহেতু নরের সাহায্যে করতেছি এন থাকা যাবে না। এন বলতে এখানে বোঝানো হইতেছে কি ডট, এন থাকা যাবে না। এবং দুই নম্বরে কি এখানেও সেম সেম কি হোল নট থাকতে হবে, হোল নট থাকতে হবে।
নরের সাহায্যে বাস্তবায়ন, অ্যান্ড থাকা যাবে না, হোল নট থাকতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, তো তোমাকে ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া থাকবে, আমরা প্রিভিয়াসলি যেরকম করছিলাম যে এক্স অরের ক্ষেত্রে, তো এখানে আমি যদি দেখি এক্স অরকে এক্স অরকে নরের সাহায্যে বাস্তবায়ন। এখন তাহলে ফাংশনটা একটু দেখো, ফাংশনটা কি দ্বারা আমরা মুখস্থ এখন, তাহলে এফ ইকুয়াল এ এক্স অর বি। তো এফ ইকুয়াল এ এক্স অর বি, তো আমরা প্রিভিয়াস স্লাইডে পড়ে আসছি যে এ এক্স অর বি সমান কি লেখা যায়, এ এক্স অর বি সমান লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। এখন এই পর্যায়ে আসার পরে এন্ড থাকা যাবে না। এখানে দেখো এন্ড আছে কোথায় কোথায়, এন্ড আছে এখানে, এন্ড আছে এখানে, তাই না? তো আমি কি পুরাটার উপর বার দিয়ে দিব? যদি আমি পুরাটার উপর বার দিই, একটু মনে মনে চিন্তা করো, যদি আমি পুরাটার উপর বার দিয়ে দিই, তারপর যদি আমি ডিমোগানের সূত্রটা অ্যাপ্লাই করি, তখন কিন্তু এই প্লাস উল্টা আরো চেঞ্জ হয়ে ডট হয়ে যেতেছে, তাই না? আমার তো প্লাসকে ডটে কনভার্ট করতে হবে না, আমাকে ডট থেকে প্লাসে কনভার্ট করতে হবে। তাই খেয়াল করবা, যেখানে আমার পরিবর্তন করা দরকার জাস্ট সেখানে আমি বার ইউজ করবো। তাহলে যেহেতু আমার এখানে ডট আছে, এ বার ডট বি, এই যে ডট আছে এই ডটের উপর আমি কয়টা বার দিয়ে দিব? 2টা বার দিয়ে দিব। প্লাসের জায়গায় প্লাস ঠিক থাকুক, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখানে যেহেতু ডট আছে তার মানে আমি এটার উপরও 2টা বার দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি ডিমোগান সূত্র অ্যাপ্লাই করি, দেখো এর উপর কিন্তু অলরেডি একটা বার ছিল, যেহেতু এর উপর অলরেডি একটা বার ছিল, তার উপরে কি এই ভারটা ভাঙার ফলে তার উপর আরেকটা বার আসবে, ডট চেঞ্জে প্লাস হবে, বি এর উপর একটা বার আসবে, উপরে যে বার ছিল সেটা কিন্তু ফিক্সড, এখানে প্লাস, এখানেও এর উপর একটা বার আসবে প্লাস, বি এর উপর একটা বার ছিল তার উপর একটা বার, পুরাটার উপর একটা বার। তো এখন কোন একটা ভেরিয়েবলের উপরে 2টা বার থাকা যে কথা, না থাকে একই কথা, এ প্লাস বি বার পুরাটার উপর একটা বার প্লাস এ বার প্লাস বি পুরাটার উপরে একটা বার। এখন খেয়াল করো, শর্ত অনুসারে এন্ড থাকা যাবে না। এই ফাংশনে কোথাও কি এন্ড আছে? কোথাও কিন্তু এন্ড নাই। 2 নম্বর শর্ত বলছে কি, হোল নট থাকতে হবে। কিন্তু এখানে সবগুলা প্লাসের উপর কিন্তু বার নাই, যেমন হচ্ছে এই প্লাসের উপর বার আছে, এই প্লাসের উপর বার আছে, কিন্তু এই যে প্লাসটা আছে এই প্লাসের উপর কিন্তু বার নাই। তাহলে তোমাকে কি করতে হবে? বার নিয়ে আসতে হবে। আমরা জানি কি একটা বার নিয়ে আসা যায় না, আমাকে বার নিয়ে আসতে হবে কয়টা? 2টা। তো উপরে আমরা আরো বার দিব কয়টা? 2টা বার দিয়ে দিব। এখন দেখো শর্ত কিন্তু মানছে, যেহেতু শর্ত মানছে, চলো আমরা এখন সার্কিটে চলে যাই। তাহলে সার্কিটের ক্ষেত্রে এ নিলাম হচ্ছে বি, 2টা নিলাম। তো এখন দেখো আমরা আগে কি বানাবো? এ প্লাস বি বার বানাই। তো এখানে আমরা এ কেটে আনলাম, বি বার আছে, আমরা জানি কি একটা সেম ইনপুট 2 বার দিলে কি হবে? বি বার হবে। তো এখানে আসছে হচ্ছে বি বার। তো এই এ এবং বি বার এটা আমাদের সম্পর্ক কি? যোগের। তাই এখানে আমরা জাস্ট একটা সার্কিট দিলাম, লজিক গেট, তার উপরে একটা সার্কেল দিলাম। তাহলে এখানে আসছে কি দেখো, এ প্লাস বি বার তার উপরে হোল বার, এতটুকু হয়েছে। এখন আসা হচ্ছে এখানে, এখানে তোমার কি বানাইতে হবে? এ বার বানাইতে হবে। তো আমরা জানি কি একটা সেম ইনপুট 2 বার দিলে হয়ে যাবে এ বার। এ বারের সাথে বি এর সম্পর্ক কি? যোগের, যেহেতু যোগের তাই এখানে অর এবং তার উপর ছোট একটা বার আছে, তাই এখানে একটা সার্কেল। এখানে আসবে কি এ বার প্লাস বি তার উপরে বার। ফাইনালি এই 2টার আমাদের সম্পর্ক কি? যেমন এ প্লাস বি হোল বার এবং এ বার প্লাস বি হোল বার, এই 2টার আমাদের সম্পর্ক হচ্ছে প্লাস। তো এখান থেকে আমরা যদি 2টা নিই, 2টার আমাদের সম্পর্ক হচ্ছে যোগের এবং তার উপরে সার্কেল একটা বার আসছে। এখানে একটু দেখো, আমি যদি একটু ডিটেলসে দেখাই। সো এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি বার, একটা বার কিন্তু আসছে উপরে, তাই না? একটা বার আসছে, কিন্তু আমার কি করতে হবে? আরেকটা বার নিয়ে আসতে হবে না, মানে আমার 2টা বার দরকার। তাহলে আমরা যদি আমরা এখানে আবার নোট করি, সেক্ষেত্রে কিন্তু আরেকটা বার চলে আসবে, কিন্তু আমরা তো নোট করতে পারবো না, আমাকে নর ইউজ করতে হবে। তো সেম কি করবে? একটা সেম ইনপুট 2 বার দিয়ে দিবা। নোট করা মানেই হচ্ছে একটা সেম ইনপুট 2 বার দিব। এ হচ্ছে আমার ফাংশন। এটা হচ্ছে নরের সাহায্যে এক্স অর বাস্তবায়ন। এখানে সেম একটা কোশ্চেন, যেটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে বাসায় প্র্যাকটিস করে আমাদেরকে ছবি আপলোড দিয়ে দেখাবা, কমেন্টে আমরা এটার ছবি দিবা, তাহলে আমরা দেখে নিব যে তোমাদেরগুলো ঠিকঠাকভাবে বুঝতেছো কিনা। এক্স নরকে নরের সাহায্যে বাস্তবায়ন।
এক্স নরকে নরের সাহায্যে বাস্তবায়ন, এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এক্স নরকে নরের সাহায্যে বাস্তবায়ন করো। এটা করে দেখো যে তোমরা পারতেছো কিনা। ওকে, চলো পরবর্তীতে আমরা আরেকটা ফাংশন দেখব, সেম ফাংশন f ইকুয়াল a বার b প্লাস a b প্লাস b c। ধরো তোমাকে এরকম একটা ফাংশন দিয়ে দিছে এবং এই ফাংশন থেকে তোমাকে কি করতে হবে, নরের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো যেহেতু নরের সাহায্যে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমার ফাংশনটা কি হবে, আমার ফাংশনটাতে কোনো প্রকারের কোনো গুণ থাকা যাবে না, মানে এন থাকা যাবে না। তো এখানে একটা এন্ড আছে, এখানে একটা এন্ড আছে, এখানে একটা এন্ড আছে, আমাদেরকে এন গুলো তুলে ফেলতে হবে। তো এন তোলার জন্য কাকে দরকার, বার দরকার। তো আমরা কি করব, এ বার বি, এটার উপরে দুইটা বার, সেম প্লাসের জায়গায় প্লাস ঠিক থাকবে, এ বি তার উপরে দুইটা বার, প্লাস বি সি এর উপরে দুইটা বার। যদি আমরা এখন ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করি, এর উপর দুইটা বার আসবে কারণ অলরেডি একটা ছোট একটা বার ছিল, প্লাস বি তার উপর একটা বার, প্লাস এর উপর একটা বার, প্লাস বি এর উপর একটা বার, পুরাটার উপর একটা বার, সেমভাবে বি এর উপর একটা বার, সি এর উপর একটা বার, পুরাটার উপর একটা বার। ওকে, এখন এর উপর দুইটা বার থাকা যে কথা না থাকে একই কথা, তো কি লেখা যায়, এ প্লাস বি তার উপরে, সরি আমাদের এখানে একটু কারেকশন, সেটা হচ্ছে এইটার উপর একটা বার আসবে, তাই না? কারণ আমরা এখানে ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করলে এটার উপর একটা দিচ্ছি, এটার উপর তো দিই নেই, তো এখানেও একটা বার থাকবে। ওকে, প্লাস এ বার প্লাস বি বার পুরাটার উপর একটা বার, বি বার প্লাস সি বার পুরাটার উপর একটা বার। এখন দেখো শর্ত মানছে কিনা, শর্ত অনুসারে কি ছিল, কোনো প্লাস থাকা, কোনো গুণ থাকা যাবে না, কোনো গুণ নাই, সবগুলা প্লাসের উপরে বার থাকতে হবে, কিন্তু সবগুলা প্লাসের উপর বার নাই। যেহেতু সবগুলা প্লাসের উপর বার নাই, তুমি কি করবা, উপরে চোখ বন্ধ করে দুইটা বার দিয়ে দিবা। সবগুলা নিয়ম কিন্তু একই, যখন তোমরা নরের সাহায্যে বাস্তবায়ন করবা সর্বশেষে দুইটা বার তোমার ইউজ করাই লাগবে, এটা ফিক্সড। যে কোনো ফাংশন দেওয়া থাক, যাই দেওয়া থাক না কেন, শেষে কিন্তু তোমাকে অবশ্যই দুইটা বার দিতে হবে। এটা মুখস্থ করে ফেললেও মুখস্থ করে ফেলতে পারো। এখন দেখো যদি আমরা চিত্রটা করি, তো এখান থেকে আমরা এ কে নিলাম, এখান থেকে আমরা বি কে নিলাম। তো এখানে আমাদের যদি আমরা এটা বানাই, আগে এখানে এ বি বার বানাইতে হবে, তো সেম ইনপুট দুইবার দিব আমরা অবশ্যই, এটাও মুখস্থ। কারণ আমরা জানি কি, ন্যান্ডের ক্ষেত্রে হোক নরের ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন সেম ইনপুটটা দুইবার দিলে সেটা নটের মতো আচরণ করে। তো এখানে এ প্লাস এবং বি বার এই দুটো আমাদের সম্পর্ক হচ্ছে যোগের। এখানে কে আসছে, এখানে আসছে এ প্লাস বি বার হোল বার, তাই না? এখন এটা বানাও, আমাকে বানাইতে হবে এ বার, তো আমরা এখানে বানাই ফেললাম এ বার। তারপর আমাদের বানাইতে হবে বি বার, তো আমরা এখানে বানাই ফেললাম সেম ইনপুট দুইবার দিয়ে বি বার। দুটো আমাদের সম্পর্ক যোগের, এটা গেল। এখন আসলে বি বার সি বার, যেহেতু আমরা সি অ্যাড করি নাই, তো আমরা এটা সি অ্যাড করে নিই। তো এখানে দেখে নিব কি বি বার, তো এখান থেকে আমরা বানাইলাম সেম ইনপুটটা দুইবার দিয়ে বি বার, এখান থেকে হচ্ছে সি বার, সেম ইনপুট দুইবার দিয়ে সি বার, এবং দুইটার আমাদের সম্পর্ক কি যোগের, যেহেতু যোগের। ওকে, তিনোটার মধ্যে সম্পর্ক কি, তিনোটার মধ্যে সম্পর্ক হচ্ছে যোগের। তো আমরা তিনোটা একসাথে দিয়ে একটা ওরের মধ্যে দিয়ে দিলাম, এবং এর উপর কি আরেকটা বার আছে, তো আমরা এখানে সেম ইনপুটটা দুইবার দিয়ে উপরে আরেকটা বার দিয়ে দিলাম। এ হচ্ছে আমাদের ফাইনালি ফাংশন। ঠিক আছে, যদি ন্যান্ডের ক্ষেত্রে সাহায্যে বাস্তবায়ন করতে বলে, নরের সাহায্যে বাস্তবায়ন করতে বলে, যা শর্তগুলো মেনটেন করবা, শর্তগুলো মেনটেন করে ফিক্সড এই একই নিয়মে তোমরা যে কোনো ফাংশন দেওয়া থাক, যেই ফাংশনই দেওয়া থাক না কেন, এই একটা নিয়ম অ্যাপ্লাই করবা, তাহলে কিন্তু তুমি সবগুলা পেরে যাবা। ঠিক আছে, তো ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন, নরের সাহায্যে বাস্তবায়ন, ইউনিভার্সাল গেট, এই তিনটা টপিক থেকে কিন্তু তোমাদের সৃজনশীলে অনেক কোশ্চেন আছে। আমরা সামনে সৃজনশীল প্র্যাকটিস করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে এই টপিকগুলো কাজে লাগবে। তোমরা জাস্ট এই টপিকটা একটু ভালো করে দেখো, পরবর্তীতে আমরা সৃজনশীল দেখবো। তো চলো আমরা পরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে এনকোডার। আমাদের লজিক গেটের পরে যে টপিকটা হয় সেটা হচ্ছে এনকোডার। এনকোডার, ওকে। তো এনকোডারের ক্ষেত্রে প্রথমত সংজ্ঞাটা যদি আমরা বলি, দেখো আমাদের কিবোর্ডে, আমরা যে কিবোর্ডে আছে, কিবোর্ডে আমরা যে ডাটাগুলো প্রেস করি, যে ডাটাগুলো কম্পিউটারের কাছে যায়, কিবোর্ডে যে বাটনগুলো দেওয়া আছে এগুলো কি বাইনারিতে দেওয়া? এগুলো কিন্তু বাইনারিতে দেওয়া না। কিবোর্ড থেকে যখন আমরা প্রেস করি, কম্পিউটারের কাছে যে রিসিভ করে, যখন সে রিসিভ করে তখন সে কিন্তু বাইনারিতে রিসিভ করে।
এই যে মাঝখানে কেউ একজন তো আছে যে কি করতেছে, কিবোর্ডের মানটাকে বাইনারিতে কনভার্ট করতেছে, তাই না? তো বাইনারিতে কনভার্ট যে করতেছে সে হচ্ছে মূলত এনকোডার। তাহলে এনকোডার মূলত কি কাজ করে? দেখো এনকোডার কাজটা করে হচ্ছে, এনকোডার একটা মেশিন, সে থাকে হচ্ছে এখানে। এটা ধরো আমি যদি এনকোডার বলি, এখন এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে এনকোডার। এনকোডারের কাজটা কি? এনকোডারের কাজটা হচ্ছে কিবোর্ডের ভাষা থেকে সে রিসিভ করবে, তাই না? এটা আমরা একটা যদি কিবোর্ড চিন্তা করি, এটা একটা কিবোর্ড, এখান থেকে আমরা কি প্রেস করব? এ প্রেস করব। সাপোজ ধরো আমরা এ প্রেস করলাম, এটা একটা কিবোর্ড। কিবোর্ড থেকে প্রেস করলাম, সে কি করলো? এর আমরা একদম তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ পড়ছিলাম যে এর আজকি মান কত? এর আজকি মান হচ্ছে 65। মনে হয় কিন্তু এর আজকি মান হচ্ছে 65। তো এনকোডার যখন রিসিভ করবে, ধরো আমরা কিবোর্ড থেকে এ প্রেস করলাম, এনকোডার কি রিসিভ করবে? 65 রিসিভ করবে। এখন কম্পিউটার যদি 65 রিসিভ করে তাহলে কি কম্পিউটার বুঝবে? কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছু বুঝে না। তো এখানে ধরো হচ্ছে এটা হচ্ছে সিপিইউ, মানে হচ্ছে আমাদের যে প্রসেসর, সেই প্রসেসর। এখান থেকে কোথায় যাবে? এনকোডার কাকে পাঠাবে? প্রসেসরকে পাঠাবে। এখন এনকোডার কি করে? এই 65কে কনভার্ট করে ফেলে। এটা হচ্ছে 65 এর বাইনারি। তো এনকোডার কি করছে? রিসিভ করছে কি? মানুষের ভাষা, এবং সে কনভার্ট করছে কি? কম্পিউটারের ভাষায়। এটা ধরো আমরা দিলাম হচ্ছে সিপিইউ বা হচ্ছে প্রসেসর, যে আমরা বলার জন্য বললাম, ঠিক আছে? তো এনকোডার সংখ্যাটা কি দাঁড়ালো? এনকোডার কি করে? মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। সংখ্যাটা কি বলবা? যে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে যে ডিজিটাল লজিক সার্কিট, তাকে এনকোডার বলে, ঠিক আছে? আর এনকোডার ক্ষেত্রে খুব সহজে মনে রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে মনে রাখবা কি, এনকোডারে ইনপুট বেশি থাকে, আউটপুট কম থাকে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের এই জিনিসটা লাগবে যখন আমরা ম্যাথ করবো, সেক্ষেত্রে এই জিনিসটা লাগবে। দেখো ইনপুট 2n যদি হয়, তাহলে আউটপুট হবে এনকোডারে, আউটপুট হবে কি? n। ওকে, যদি এনকোডারে 2n ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে? n হবে। তো কিভাবে বুঝবা? ধরো আমি তোমাকে বললাম, সাপোজ আমি তোমাকে বললাম যে এনকোডার ইনপুট হচ্ছে 8টা, ঠিক আছে? 8টা যদি ইনপুট হয়, তো আমাদের কি কোন স্ট্রাকচার ফলো করতে হবে? 2 এর পাওয়ার n। তো আমরা 2 এর পাওয়ার কত দিলে 8 হবে? 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়। তো 2 এর পাওয়ার 3, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3। তাহলে আউটপুট কয়টা হবে? এখানে আউটপুট হবে 3টা। সেম ভাবে যদি ইনপুট 4টা হয়, যদি ইনপুট 4টা হয়, তাহলে 2 এর পাওয়ার কত দিলে 4 হয়? 2 এর পাওয়ার 2 দিলে 4 হয়। তাহলে 2 এর মান কত? মানে n এর মান কত? n এর মান হচ্ছে 2। যদি 4টা ইনপুট হয় তাহলে আউটপুট কয়টা হবে? 2টা হবে, ঠিক আছে? তো এনকোডার যখন আমরা সলভ করব, প্রথমত আমাদেরকে যেটা সলভ করতে হবে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। প্রথমে আমরা ব্লক ডায়াগ্রাম সলভ করব, দেন ব্লক ডায়াগ্রাম থেকে আমরা বানাবো হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। আমরা এগুলো আগে শিখে আসছি, তাই না? ট্রুথ টেবিল আমরা বানাবো, দেন এই ট্রুথ টেবিল থেকে আমরা বানাবো হচ্ছে লজিক ফাংশন, দেন ফাংশন থেকে আমরা বানাবো সার্কিট। এই 4টা স্টেপ ফলো করে আমরা মূলত এনকোডারটা সলভ করব। তো প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করব সেটা হচ্ছে সরাসরি, ধরো আমি তোমাকে কোশ্চেনই বলে দিলাম। কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে তুমি 4 to এনকোডার সলভ করো। কোশ্চেন কি? 4 to 2 এনকোডার, 4 to 2 এনকোডার। তার মানে এখানে বলেই দিতেছি যে এখানে ইনপুট করে থাকবে, ইনপুট থাকবে হচ্ছে 4টা, তাহলে আউটপুট কেটা হবে 2টা। ওকে, আমাদেরকে প্রথমত কি বানাইতে হবে? প্রথমত বানাইতে হবে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম জাস্ট একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমরা দেখাবো যে এখানে ইনপুট কয়টা আর আউটপুট কয়টা, এরকম। এটা একটা স্ট্রাকচার, শুধুমাত্র একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার আমরা কি দেখাবো? ইনপুট কয়টা আর আউটপুট কয়টা। তাহলে এখানে আমাদের ইনপুট যেহেতু 4টা বলেই দিছি আমাদের, তো এখানে হবে একটা ইনপুট, 2টা ইনপুট, 3টা, 4টা ইনপুটের ক্ষেত্রে আউটপুট কয়টা হবে? 2টা। ইনপুটগুলো আমি ধরে দিলাম হচ্ছে ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3। আউটপুটগুলো আমি জাস্ট নাম্বারিং দিয়ে দিলাম A এবং
বি। এটা কি 4 2 2 এনকোডার, 4 2 2 এনকোডার। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখানে আর কোনো কাজ নাই। ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি বানাবো? ব্লক ডায়াগ্রাম থেকে আমরা বানাবো হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে এনকোডারের ট্রুথ টেবিলটা সবসময় একটু ভিন্ন রকম হয়, ঠিক আছে? তো এনকোডারের ক্ষেত্রে খেয়াল করবা, ইনপুট যতগুলো সারি ততটা। এনকোডারের ক্ষেত্রে ইনপুট যতগুলা সারি ততগুলা। তো এখানে যেহেতু ইনপুট 4টা, তাহলে আমার সারি কয়টা হবে? 4টাই হবে। টোটাল উপরে যে টাইটেল বার আছে, টাইটেলের জন্য সারিটা নিয়ে টোটাল হবে কয়টা? 5টা। এটা হচ্ছে ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, ডিজিট 3 এর জন্য এ হচ্ছে ইনপুট, এবং এখানে হবে কি আউটপুট। ওকে, এখন দেখো যদি আমরা মানগুলো বসাই, এটা হচ্ছে ডিজিট 0 এর জন্য, এটা হচ্ছে ডিজিট 1 এর জন্য, ডিজিট 2, ডিজিট 3, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি। এই জিনিসটা একটু বোঝার আছে, একটু খেয়াল করে দেখো। সেটা কি, কিবোর্ড থেকে 1 মানে কি বোঝায়? 1 মানে বোঝায় হচ্ছে ইয়েস, এবং 0 মানে কি বোঝায়? 0 মানে বোঝায় হচ্ছে নো। কিবোর্ড থেকে আমি ডিজিট 0 নিচে 1, এর মানে কি? এর মানে হচ্ছে কিবোর্ড থেকে আমি ডিজিট 0 প্রেস করছি। যখন আমি ডিজিট 0 প্রেস করছি, বাকি একটাও প্রেস করি নাই, ঠিক আছে? কিবোর্ড থেকে যখন আমি ডিজিট 0 প্রেস করছি, বাকি একটাও প্রেস করি নাই, তখন কম্পিউটারের কাছে কোন সংখ্যার বাইনারি যাবে? আমি সংখ্যা কি প্রেস করছি? সংখ্যা অবশ্যই 0 প্রেস করছি। 0 প্রেস করছি মানে কি? 0 বাইনারি যাবে। তো 0 বাইনারি কত? 0 বাইনারি 0 0, ঠিক আছে? সেমভাবে 2 নম্বর সারিতে কিবোর্ড থেকে আমি ডিজিট 1 প্রেস করছি, বাকি একটাও প্রেস করি নাই। কিবোর্ড থেকে আমি প্রেস করছি কত? 1। যেহেতু আমি কিবোর্ড থেকে 1 প্রেস করছি, কম্পিউটারের কাছে 1 এর বাইনারি যাবে, তাহলে 1 এর বাইনারি কত? 0 1। সেমভাবে কিবোর্ড থেকে আমি ডিজিট 2 এর নিচে 1 দিলাম, তার মানে কি? কিবোর্ড থেকে আমি ডিজিট 2 প্রেস করছি, তার মানে কম্পিউটারের কাছে 2 এর বাইনারি যাবে। 2 এর বাইনারি কত? 1 0। সেমভাবে কিবোর্ড থেকে আমি ডিজিট 3 প্রেস করছি, যেহেতু ডিজিট 3 প্রেস করছি, কম্পিউটারের কাছে কোন সংখ্যার বাইনারি যাবে? 3 এর বাইনারি যাবে। তো 3 এর বাইনারি কত? 1 1, ঠিক আছে? এই হচ্ছে যদি তোমরা বুঝা পড়তে চাও। আর যদি মনে হয় যে না, আমরা বুঝা পড়বো না, আমাদের শর্টকাট শেখা দরকার, তাহলে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে কি করবো আমরা? এই স্ট্রাকচার আসার পরে, আমরা এই দেখো কোণা বরাবর কি করছি? আমরা 1 দিয়ে দিছি। ইনপুটে কি করবো? আমরা কর্নার বরাবর 1 দিয়ে দিব। কর্নার বরাবর 1 দিয়ে যে ইনপুটের আউটপুটের যে গড়টা আছে, এখানে যেহেতু 4টা আছে, কি হবে? 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, ঠিক আছে? যদি এখানে এখন বলো, যদি এখানে 8টা সারি থাকতো, তাহলে কি হইতো? এখানে যা সি অ্যাড হইতো, তাহলে এর করে কি হইতো? 8 এর অর্ধেক কত? 4, 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবে আমরা 8টা ঘর পূরণ করতাম, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। আর যদি তুমি বুঝা করো, সেমভাবে তুমি বুঝাও করতে পারো, দুইভাবেই তোমাদের করা যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এ হচ্ছে ট্রুথ টেবিল। দেন আমাদেরকে কি বানাইতে হবে? ফাংশন বানাইতে হবে। তো ফাংশনটা যে বানাবো, ফাংশনটা কার থেকে বানাবো? ফাংশনটা আমরা ট্রুথ টেবিল থেকে বানাবো। তাহলে ট্রুথ টেবিলে এখানে আউটপুট কতগুলো আমাদেরকে বের করতে হবে। মনে রাখবা, ট্রুথ টেবিলের যতগুলো আউটপুট ততগুলা ফাংশন। তো এখানে আউটপুট কয়টা? 2টা। একটা আউটপুট হচ্ছে এ, আর একটা আউটপুট হচ্ছে বি, ঠিক আছে? এখন খেয়াল করো যে আমার যে এ আউটপুট আছে, এ আউটপুট যে আছে, এ আউটপুট টোটাল 1 কয়বার হয়েছে? দেখো এখানে কিন্তু একটা 1 হয়েছে, এখানে একটা 1 হয়েছে। এই 1টা কখন হয়েছে? যখন কিবোর্ড থেকে ডিজিট 2 প্রেস করা হয়েছে। এবং এই 1টা কখন হয়েছে? যখন কিবোর্ড থেকে ডিজিট 3 প্রেস করা হয়েছে। দুইটা কিন্তু আলাদা আলাদা টাইমে প্রেস করা হয়েছে। এমন কি হয়েছে যে D2 এবং D3 আমি একত্রে প্রেস করছি? না, যেহেতু আলাদা আলাদা সারি, মানে এক টাইমে আমরা প্রেস করিনি, ঠিক আছে? D2 এক টাইমে প্রেস করছি, D3 আরেক টাইমে প্রেস করছি। তার মানে D2 এবং D3 দুইটা প্রেস করাতে এ কি হয়েছে? 1 হয়েছে। যেহেতু আমরা একত্রে প্রেস করি নাই, আলাদা আলাদা টাইমে প্রেস করছি, সেক্ষেত্রে কি হবে? অর D2 অথবা D3 দুইটা যে কোনো একটা প্রেস করলেই এ কি হবে? 1 হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? D2 অথবার জন্য কি প্লাস, মানে অর D3। সেমভাবে খেয়াল করো, তাহলে বি কয়বার 1 হয়েছে? 2বার 1 হয়েছে। এখানে একটা 1 হয়েছে, এখানে একটা 1 হয়েছে। তাহলে এই 1টা কখন হয়েছে? যখন কিবোর্ড থেকে D1 প্রেস করা হয়েছে। এবং এই 1টা কখন হয়েছে? যখন কিবোর্ড থেকে D3 প্রেস করা হয়েছে। তার মানে এখানেও সেম, D1 অথবা D3 দুইটা যে কোনো একটা প্রেস করলে বি কি হবে? 1 হবে। তো এখানে হবে কি? D1 প্লাস D3।
3। এগুলো হচ্ছে ফাংশন। দেন আমাদেরকে ফাংশন থেকে কি বানাইতে হবে? সার্কিট। এখন দেখো তাহলে আমাদের দেখো ইনপুটগুলো কিন্তু আমরা দাগ টানি সবসময়। তাহলে এখানে ইনপুট কি হয়? D1 D2 D3। তো আমরা যদি প্রথমত একে বানাই তো কি হবে? D2 এবং D3 দুইটা আমাদের সম্পর্ক যোগের জন্য অর এখানে কি আসলো? এ। D1 এবং D3 দুইটার মধ্যে সম্পর্ক যোগের এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে বি। এ হচ্ছে তোমাদের 4 to 2 এনকোডার। যদি তোমাদেরকে পরীক্ষায় আসে যে 8 to 3 এনকোডার, হ্যাঁ আমরা তো সলভ করছি 4 to 2 এনকোডার, যদি পরীক্ষায় আসে 8 to 3 এনকোডার, তাহলে এখানে ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 8টা, জাস্ট আউটপুট হবে 3টা। সেম স্ট্রাকচারে এখানে ডিজিট 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত যাবে। সারিও কয়টা হবে? সারিও 8টা সারি হবে, আউটপুট কয়টা হবে? 3টা। এ বি সি সেম স্ট্রাকচার ফলো করে তোমরা 8 to 3 এনকোডার ট্রাই করবা। ওকে, সেম টু সেম এটাই। আচ্ছা, এইগুলো হচ্ছে এনকোডার। এখন আসা হচ্ছে নেক্সট যে টপিকটা, সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডার হচ্ছে হুবহু এনকোডারের বিপরীত। ডিকোডার কি? এনকোডারের বিপরীত। তো এনকোডার যেহেতু কি কাজ করে? এনকোডার কাজ করে হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। সেম ডিকোডার কি করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। যেমন প্রচেষ্টা হচ্ছে এরকম। আমরা প্রথমত এটা যদি আমরা কিবোর্ড চিন্তা করি, এটা হচ্ছে কি কিবোর্ড থেকে আমরা এ প্রেস করছিলাম। ওকে, এবং এই এটা কোথায় যায়? প্রথমত যায় কোথায়? এনকোডারে যায়। এনকোডার কোথায় পাঠায়? এনকোডার পাঠায় হচ্ছে সিপিইউ বা প্রসেসর আমরা বলছিলাম, আমরা সিপিইউ বলি। ওকে, এখন এই পর্যায়ে কিন্তু এনকোডারের কাজ শেষ হয়ে গেছিল। এখন কম্পিউটারের কাছে কি বাইনারি মান আছে না? এখন কম্পিউটার বাইনারি মানটা কাকে পাঠাবে? বাইনারি মানটা পাঠাবে হচ্ছে ডিকোডারকে। কম্পিউটার বাইনারি মানটা পাঠাবে হচ্ছে ডিকোডারকে। ডিকোডার শেষ পর্যন্ত সেটা কোথায় প্রদর্শন করবে? ডিকোডার শেষ পর্যন্ত মনিটরে প্রদর্শন করবে। এই হচ্ছে টোটাল প্রসেস। এনকোডার কি করে? মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি করে? কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ঠিক আছে? আর ডিকোডারের ক্ষেত্রে ইনপুট যদি n সংখ্যক হয়, ইনপুট n হলে আউটপুট কি হবে? ডিকোডারের ক্ষেত্রে যদি ইনপুট n হয় তাহলে আউটপুট হবে 2 এর পাওয়ার n। এখন দেখো, যদি ইনপুট 2টা হয়, যদি ডিকোডারের ক্ষেত্রে ইনপুট 2টা হয় তাহলে আউটপুট কয়টা হবে? 4টা হবে, কারণ 2 এর পাওয়ার n। যদি ইনপুট 3টা হয় তাহলে আউটপুট হবে 8টা। পরীক্ষার মধ্যে আমাদের জাস্ট 2 to 4 3 to 8 এবং এনকোডারের ক্ষেত্রে 4 to 2 8 to 3 এই দুইটাই আসে, এর বাইরে আর আসে না, এর থেকে বড় আর আসে না। আর এর থেকে বড় যদি আসে পরীক্ষায় তোমরা অ্যান্সার করার জন্য টাইম পাবা না। সেই ক্ষেত্রে ওই তোমাদের টাইমের কথা বিবেচনা করে এর থেকে বড় কোশ্চেন দেওয়া হয় না, জাস্ট এই দুইটা থেকেই কমন পড়ে যায়। সেম এখানে আমরা প্রথমত কি বানাবো? এখানে আমরা প্রথমত সেমভাবে আমরা বানাবো ব্লক ডায়াগ্রাম। তারপর এখান থেকে বানাবো ট্রুথ টেবিল থেকে বানাবো কি? ফাংশন। দেন ফাংশন থেকে বানাবো সার্কিট। ওকে, তো ব্লক ডায়াগ্রাম কি বলছিলাম? ব্লক ডায়াগ্রাম হচ্ছে জাস্ট আমি একটা স্ট্রাকচার দেখাবো, যে স্ট্রাকচারে ইনপুট কয়টা আর আউটপুট কয়টা। তো এখানে যেহেতু আমরা কাজ করতেছি কি নিয়ে? 2 to 4 এনকোডার নিয়ে, ডিকোডার নিয়ে কাজ করতেছি। তো এখানে আমাদের জাস্ট সরি আমি কোশ্চেনটা বলে দিই। কোশ্চেন কি? 2 to 4 ডিকোডার। ওকে, তো ইনপুট কয়টা হবে? ইনপুট হবে এখন দুইটা ইনপুট, 4টা আউটপুট। যেহেতু আমরা কি বলছিলাম ডিকোডার হচ্ছে এনকোডারের বিপরীত, তাহলে এই পাশে অবশ্যই এ আর বি থাকবে এবং এই পাশে কে আসবে? এগুলা ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2 আর হচ্ছে ডিজিট 3। ঠিক আছে, তারপর আমাকে কি বানাইতে হবে? তারপর আমাকে বানাইতে হবে হচ্ছে ট্রুথ টেবিল। তো এখানে যেহেতু আমার ইনপুট হচ্ছে 2টা, তাহলে সারি কয়টা হবে? সারি হবে 4টা।
উপরে টাইটেলটা সহ হবে টোটাল 5টা। এটা হচ্ছে এ এর জন্য, তারপর হচ্ছে বি এর জন্য ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2 এবং হচ্ছে ডিজিট 3। এখন দেখো এ এবং বি হচ্ছে ইনপুট, ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2 এবং ডিজিট 3 হচ্ছে আউটপুট। ওকে, তো এখন আমরা যদি মানগুলা বসাই, যেহেতু এখানে বাইনারি মান আমাদেরকে বসাইতে হবে, যেহেতু সারি 4টা, কী হবে 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। ওকে, এখন এখানে একটু খেয়াল করো, এখানে এ এবং বি মানে এ আর বি কি ইনপুট না? এ আর বি কিন্তু ইনপুট, তার মানে এই মানটা দিবে, এ আর বি এর মান কিন্তু একত্রে দিবে। এরকম কি হয় যে সকালবেলা 0 দিবে, বিকালবেলা 0 দিবে? এরকম তো না, এ আর বি এর মান একত্রে। এখন দেখো 0 0 দিছে, ডিকোডার রিসিভ করছে হচ্ছে 0 0। এখন 0 0 কোন সংখ্যার বাইনারি? 0 0 হচ্ছে 0 সংখ্যার বাইনারি। যেহেতু 0 সংখ্যার বাইনারি হচ্ছে 0 0, কম্পিউটারে কোন সংখ্যা প্রদর্শন করবে? 0 সংখ্যাটি প্রদর্শন করবে। তোমার ডিজিট 0 নিচে 1, মানে 0 প্রদর্শন করবে, বাকিগুলা প্রদর্শন করবে না। সেমভাবে এখানে আছে হচ্ছে 0 1। তো 0 1 কোন সংখ্যার বাইনারি? 0 1 হচ্ছে 1 এর বাইনারি। যেহেতু 1 এর বাইনারি, ডিসপ্লেতে কোন সংখ্যা প্রদর্শন করবে? 1 প্রদর্শন করবে। তো এখানে ডিজিট 1 নিচে 1, বাকিগুলা প্রদর্শন করবে না, তাই বাকিগুলা 0। সেম আবার এখানে হচ্ছে 1 0। 1 0 কোন সংখ্যার বাইনারি? 1 0 হচ্ছে 2 এর বাইনারি। তো ডিসপ্লেতে 2 প্রদর্শন করবে, বাকিগুলা প্রদর্শন করবে না। এখানে 1 1 কোন সংখ্যার বাইনারি? 1 1 হচ্ছে 3 এর বাইনারি। তো ডিসপ্লেতে 3 প্রদর্শন করবে, বাকিগুলা প্রদর্শন করবে না। ওকে, এখানেও কিন্তু শর্টকাট বুদ্ধি আছে, যে আমরা তো এখানে শর্টকাটই বসাইছি, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1। এখানেও কি আমরা এখানে দেখো শর্টকাট, অবশ্যই অনেকে হয়তো ধরে ফেলছো যে শর্টকাটটা কি। এখানে কিন্তু আমরা কর্নার বরাবর কি করছি? 1 বসাই দিছি। তোমরা চাইলে পরীক্ষায় কর্নার বরাবর 1 বসাই দিতে পারো। এখানে না বুঝাও যদি তুমি কর্নার বরাবর 1 দিয়ে দাও, তাও কিন্তু ভুল নাই, কারণ মানগুলো এখানে ফিক্সড, মানগুলো এখানেই থাকবে, এখান থেকে কোনো পরিবর্তন হবে না। এখন আমাদেরকে কি বানাইতে হবে? ট্রুথ টেবিল থেকে ফাংশন বানাইতে হবে। তো ট্রুথ টেবিল থেকে যখন আমরা ফাংশন বানাবো, আমরা কি খেয়াল করবো যে আউটপুট কতগুলা? এখানে টোটাল আউটপুট কয়টা আছে? এখানে টোটাল আউটপুট আছে হচ্ছে 4টা। যেহেতু আউটপুট 4টা, তাহলে এখানে ডিজিট 0, ডিজিট 1, ডিজিট 2, তারপর হবে ডিজিট 3। তো ডিজিট 0-র ক্ষেত্রে দেখো, এখন আমরা কি দেখবো? ডিজিট 0 1 হয়েছে না? কয়বার 1 হয়েছে? দেখো একবারই কিন্তু 1 হয়েছে। কখন 1 হয়েছে? যখন এ এবং বি এর মান দেওয়া হয়েছে, নাকি এরকম এ এর মান দিছে, বি এর মান দেয় নাই? এরকম তো না, এ এবং বি এর মান, দুইটা মান একত্রিত দিছে। যেহেতু একত্রিত দিছে, তাহলে এখানে কি হবে? এ ডট বি, কারণ এ এবং বি এর মানের ফলেই তো ডিজিট 0 1 হয়েছে। সেমভাবে ডিজিট 1ও একবার 1 হয়েছে, তখনও কি এ এবং বি এর মান দেওয়া হয়েছে। তো ডিজিট 1 এর ক্ষেত্রে এ ডট বি, ডিজিট 2 এর ক্ষেত্রে এ এবং বি এর মান দেওয়া হয়েছে এ ডট বি, 3 এর ক্ষেত্রে এ এবং বি এর মান দেওয়া হয়েছে এ ডট বি। এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে ডিজিট 0 যখন 1 হইল, তখন এ এবং বি মানে ইনপুটে কার কার মান 0 ছিল? এর মান 0, বি এর মান 0। এজন্য কি হবে? এর উপর একটা বার, বি এর উপর একটা বার। ঠিক আছে? ডিজিট 1 যখন হইল, তখন কার মান 0 ছিল? শুধুমাত্র এর মান 0। তো ডিজিট 1 এর ক্ষেত্রে এর উপরে বার। ডিজিট 2 এর ক্ষেত্রে কার মান 0 ছিল? বি এর মান 0 ছিল, এজন্য বি এর উপরে বার। এবং ডিজিট 3 এর ক্ষেত্রে কারো মানে 0 না, সেজন্য কারো উপর বার হবে না। এ হচ্ছে তোমার ফাংশন। তো ফাংশন থেকে আমরা কি বানাবো? ফাংশন থেকে আমরা বানাবো সার্কিট। তো এখানে ইনপুট হচ্ছে এ বি, এ বি। তো এখানে দেখো এ বার প্রয়োজন আছে, বি বার প্রয়োজন আছে। তো আমরা কি করবো? আগে থেকে এখানে জাস্ট একটা এ বারের জন্য একটা দাগ টেনে নিলাম। এটা হচ্ছে এ বার, এখানে এটা হচ্ছে বি বার। ওকে, তো দেখো এ বার, এখান থেকে আমরা এ বারকে টানলাম, এখান থেকে আমরা বি বারকে টানলাম। এ বার এবং বি বারের মাঝে সম্পর্ক কি? গুণের। তো এখানে গুণ দিয়ে দিলাম, তাহলে এখানে কে আসছে? ডিজিট 0। সেমভাবে এখান থেকে আমরা টানলাম হচ্ছে এ বারকে, এখান থেকে টানলাম হচ্ছে বি কে। এটার মধ্যে সম্পর্ক কি? গুণের। এখানে কি আসছে? ডিজিট 1। সেম এখানে এ, এখানে বি বার, এখানে কি আসবে? ডিজিট 2। ডি 3 কি আসবে? এ এবং বি,
ডিজিট 3। ওকে, এ হচ্ছে তোমার 2 to 4 ডিকোডার। সেমভাবে তোমরা অ্যাপ্লাই করবা হচ্ছে 3 to 8 ডিকোডার, ঠিক আছে। এবং পরীক্ষার মধ্যে আমি তোমাদেরকে আরেকটা কথা খুব কনফিডেন্টলি বলতেছি, এই জিনিসটা খেয়াল করবা, পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের এইটাই অ্যান্সার করতে হবে। কোশ্চেন ঘুরায় পেঁচায় যাই দেখ না কেন, একটা 1000টা কোশ্চেন হোক, অ্যান্সার কিন্তু একটাই। তোমাকে জাস্ট বুঝে নিতে হবে তোমার কাছে কি চাইছে। তোমাকে যদি ডিকোডার চায় 2 to 4 ডিকোডার, মানে এইটাই অ্যান্সার, আর কোনো কিছু অ্যান্সার নেই, এইটাই অ্যান্সার। তো তোমাকে কনফিউশনের জন্য অনেক কথা বলতে পারে, উদ্দীপক অনেক কথা বলতে পারে, কোশ্চেনে ঘুরায় পেঁচায় তোমাকে অনেক কিছু বলতে পারে, এটাই অ্যান্সার, এটাই ফিক্সড। আমরা যখন পরবর্তীতে সিকিউ প্র্যাকটিস করবো দেখবা এই টপিকগুলো প্রত্যেকটা কোশ্চেনে আসে, ঠিক আছে। এটাই অ্যান্সার করবো আমরা। এখন এ হচ্ছে মূলত অ্যানকোডার ডিকোডার, এর বাইরে থেকে বেশি একটা কোশ্চেন হয় না। এগুলা পড়লেই তোমার পরীক্ষার জন্য এনাফ, ভালো রেজাল্ট করার জন্য এগুলা পড়লেই ব্যাপার না, এগুলা থেকে কোশ্চেন আসে, ভালো করে এগুলো পড়ো তাইলেই হবে। এখন আসা হচ্ছে পরবর্তী যে টপিক এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের, এবং সব থেকে বেশি কোশ্চেন, মানে দ্বিতীয় অংশ থেকে কোশ্চেন করলে এটা ছাড়া কোশ্চেন ওনারা চিন্তাই করে না, সেটা হচ্ছে অ্যাডার। ওকে, অ্যাডারের প্রথমত হচ্ছে সংজ্ঞাটা জানো, সংজ্ঞাটা কি? অ্যাডারের সংজ্ঞাটা হচ্ছে যে কি, বাইনারির যোগ সম্পাদন করে। এই যে আমরা বাইনারি যোগ শিখে আসছি, 0 1 1 হয়, 1 0 1 হয়, বা 1 1 0 হয়, এই যে আমরা বাইনারি যোগটা শিখে আসছি। তো বাইনারি যোগের কাজ করে বা বাইনারি যোগ সম্পাদন করে যে ডিজিটাল লজিক সার্কিট তাকে অ্যাডার বলে। অ্যাডার হচ্ছে দুই ধরনের। অ্যাডার দুই ধরনের, কি কি আছে? একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে কি হাফ অ্যাডার মানে হচ্ছে অর্ধবর্তনী, এবং আরেকটা হচ্ছে কি ফুল অ্যাডার মানে পূর্ণবর্তনী। ওকে, তো এখন একটা জিনিস দেখো যে বাইনারির যখন আমরা যোগগুলা করছিলাম, একটু রিমাইন্ডার, 1 1 1 1 এই দুইটা যোগ যে আমরা করছিলাম বাইনারিতে, দেখো প্রথমত আমরা যদি এই যোগটা করি, 1 1 যোগ করলে যোগফল কি হয়? 0 হয় না? দেখো আমরা যোগ যে করছি এখানে কয়টা বিট যোগ করতেছি? 2টা না? তাহলে এখানে যে আমরা 1 1 যোগ করলাম, যোগফলটা কি আসছে? 0 আসছে। কিন্তু এখান থেকে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, সেটা কি আসছে? সেটা আসছে কিন্তু ক্যারি, তাই না? তো আলটিমেটলি যখন আমরা 2টা বিট যোগ করতেছি, সেক্ষেত্রে রেজাল্ট কয়টা আসে? 2টা কিন্তু আসে। একটা কি? একটা হচ্ছে এই যে রেজাল্ট, মানে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে সাম, মানে হচ্ছে আলটিমেট যোগফল। তো 2টা যোগ করলে 2টা রেজাল্ট আসে। 2টা বিট যখন আমরা যোগ করবো, রেজাল্ট কয়টা আসে? 2টা। একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো হাফ অ্যাডারের সংখ্যাটা কি? আমরা এখন দেখবো কি, আমরা দেখবো হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার সংখ্যাটা কি দাঁড়ায়? যে বাইনারি 2 বিটের যোগ সম্পাদন করে যে ডিজিটাল লজিক সার্কিট তাকে কি বলে? হাফ অ্যাডার বলে। বাইনারি 2 বিটের যোগ সম্পাদন করে যে ডিজিটাল লজিক সার্কিট তাকে হাফ অ্যাডার বলে। তো হাফ অ্যাডার যখন আমরা 2 বিটের যোগের কাজ করি, রেজাল্ট কয়টা আসে? রেজাল্টও কিন্তু 2টাই আসে, তাই না? তো সেমভাবে যদি আমরা প্রথমত কি বানাবো? প্রথমত আমরা বানাবো কি? ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম থেকে একটু খেয়াল করে দেখো যে আমাদের ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 2টা। ওকে, ইনপুট ধরো 2টা, তাহলে এখানে সেমভাবে আউটপুট কয়টা হবে? আউটপুট হবে 2টা। ওকে, কেন 2টা? কারণ আমরা একটু আগে দেখাইলাম কি যে এখানে 2টা যোগ করলে একটা আছে সাম আর একটা আছে ক্যারি। তো আমরা ধরো এখানে যোগ করলাম এ এবং বি, দিলাম হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট কি আসবে? একটা হচ্ছে সাম এবং আরেকটা আসবে ক্যারি। এটা হচ্ছে কি হাফ অ্যাডার। এ হচ্ছে ব্লক ডায়াগ্রাম। দেন এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি বানাবো? ব্লক ডায়াগ্রাম থেকে বানাবো আমরা ট্রুথ টেবিল। তাহলে ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুট কয়টা হবে? 2টা ইনপুট। যেহেতু ইনপুট 2টা, অবশ্যই সারি কয়টা হবে? সারি হবে 4টা, উপরে টাইটেলটা সহ 5টা। আমরা যদি চিন্তা করি, এখানে ধরো একটা, ওকে, এখানে এ বি এবং এখানে সাম আর ক্যারি দিলাম। ওকে, এ বি, ইনপুট এ বি এবং সাম ক্যারি।
এখানে যে সবসময় সাম তোমাকে ডান পাশে দিতে হবে এটা কিন্তু রুলস না। আমরা এই সাম ডান পাশে দিচ্ছি কারণ হচ্ছে ক্যারি সবসময় কি বাম পাশেই থাকে। আমরা যোগ করে এদিকে আসি, তো সাম আমরা এখানে লিখবো, ক্যারিটা আমরা বাম পাশে লিখে দিব। যেহেতু এখানে আমার সারি হচ্ছে 4টা, যেহেতু 4টা সারি তাহলে কি হবে 2টা 0 2টা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তো আমরা হাফ এডার সলভ করতেছি, তো হাফ এডারের ক্ষেত্রে দেখো যোগের কাজ করে, তাহলে 0 0 যদি আমি যোগ করি বাইনারিতে, যখন 0 এবং 0 যোগ করি তাহলে যোগফল কত আসে? সাম আসে হচ্ছে 0 0 0 যোগ করলে যোগফল 0 ক্যারি 0। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু এখানে লিখে দিই। তো 0 + 0 0 0 + 1 সমান 1 1 + 0 সমান 1 এবং 1 + 1 সমান 0। এক্ষেত্রে ক্যারি থাকে 1। ওকে, তো দেখো 0 + 1 যোগফল কি? 0 + 1 1 ক্যারি 0 1 + 0 1 ক্যারি 0 1 + 1 যোগফল হচ্ছে 0 ক্যারি হচ্ছে 1। এ হচ্ছে ট্রুথ টেবিল। এবং এই ট্রুথ টেবিল থেকে আমরা কি বানাবো? ট্রুথ টেবিল থেকে বানাবো আমরা ফাংশন। তাহলে ফাংশন ডিপেন্ড করে কিসের উপর? ট্রুথ টেবিলের আউটপুটের উপর। এখানে আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 2টা, একটা হচ্ছে সাম। এখন দেখো সাম কয়বার 1 হয়েছে? এখানে একবার 1 হয়েছে না, এ একবার 1 হয়েছে, এখানে একবার 1 হয়েছে। তখন এই 1টা কখন হয়েছে? যখন এই এ এবং বি যোগ করা হয়েছে। এখন এই 1টা কখন হয়েছে? যখন এ এবং বি যোগ করা হয়েছে। দুইটা যোগ কি একত্রে করছি নাকি আলাদা আলাদা টাইমে? যেহেতু আলাদা আলাদা সারি আছে তার মানে আলাদা আলাদা টাইমে। তাহলে প্রথম 1-এর ক্ষেত্রে এ এবং বি যোগ করছি, দ্বিতীয় 1-এর ক্ষেত্রে এ এবং বি যোগ করছি, দুইটা আলাদা আলাদা সারি হতে প্লাস। ওকে, এখন প্রথম 1 যখন হয়েছে তখন এ এবং বি এর মধ্যে এর মান 0 ছিল, এজন্য প্রথম 1-এর ক্ষেত্রে এর উপরে বার। 2 নম্বর 1-এর ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে বি এর মান 0 ছিল, এজন্য বি এর উপরে বার। তো এ বার বি প্লাস এ বি বার সমান কি লেখা যায়? এ বার বি সমান এ বার বি প্লাস এ বি বার সমান লেখা যায় এ XOR বি। ঠিক আছে, এখন আসা হচ্ছে ক্যারির ক্ষেত্রে। ক্যারি 1 হয়েছে কখন? ক্যারি 1 হয়েছে এই যে এখানে একবার ক্যারি 1 হয়েছে। এই 1টা কখন হয়েছে? যখন এই এ এবং বি যোগ করছি। তাহলে কি লেখা যায়? এ ডট বি। এখন এই এ ডট বি এর ক্ষেত্রে যে আমরা লিখলাম এ এবং বি এর মধ্যে কারো মান কি 0 আছে? কারো মানই 0 না, এই জন্য কোনোটার উপরে বার হবে না। ঠিক আছে, এখন যদি আমরা চিত্র করি, তো এখান থেকে আমরা এ নিলাম, এখান থেকে আমরা বি নিলাম। ঠিক আছে, আমাদের কি বানাইতে হবে? এ XOR বি। তো আমরা XOR এর লজিক গেট সম্পর্কে পড়ছিলাম, একটা কার্ভ দিব, পরবর্তীতে একটা অর দিব। এখানে আসছে কি এ XOR বি মানে কি? মানে হচ্ছে এটা হচ্ছে সাম, তাই না? আমরা এটা দিতে হবে না, এটা জাস্ট আমি বোঝার সুবিধার জন্য দিছি। ক্যারি কি হবে? ক্যারি এখানে আসবে হচ্ছে এ ডট বি, এখানে হবে কি ক্যারি। ঠিক আছে, তো তোমাদেরকে কিন্তু সাম এবং ক্যারি এই দুইটা কথা লিখতে হবে। এখানে যে আমি এ XOR বি লিখছি, এখানে যে এ ডট বি লিখছি, এটা না লিখলেও কোনো প্রবলেম নাই। এ হচ্ছে মূলত হাফ এডার, মানে হচ্ছে অর্ধবর্তনী। এখন দেখো এই চিত্রটা কিন্তু এভাবে না দিয়েও অন্যভাবে পরীক্ষায় আসতে পারে, উদ্দীপকে থাকতে পারে। উদ্দীপকে কেমন থাকতে পারে? তো যদি আমি একটু দেখাই, দেখো এ বি, এটা হচ্ছে সাম, এখান থেকে নিলাম আমি এ, এখান থেকে নিলাম বি। ক্যারি। এখন তুমি চিত্রটা সার্কিটটা এভাবে দাও বা ওইভাবে দাও, যেভাবে খুশি সেভাবে দাও, এটাতে কোনো প্রবলেম হবে না। যেটা দাও ওইটাই ঠিক আছে। ঠিক আছে, তো খেয়াল রাখবা যে পরীক্ষার মধ্যে এটা আসলে এটাও কিন্তু হাফ এডারের, মনে রাখবা এটাও হাফ এডারের সার্কিট, এটাও হাফ এডারের সার্কিট, ভবিষ্যতে কাজে লাগবে। ঠিক আছে, এ হচ্ছে মূলত হাফ এডার। আশা করি তোমরা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারছো, এবং পরীক্ষার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাফ এডার। তারপরে যেটা আসবে সেটা কি? তারপর পড়বো আমরা হচ্ছে ফুল এডার। ফুল এডার। তো ফুল এডারের ক্ষেত্রে আমাদের যেহেতু একটু প্রিভিয়াস স্লাইডটা একটু দেখি, আমরা একটু দেখো। এখানে এই যে আমরা 1 1 যোগ করছিলাম, 0 আসছে না রেজাল্ট, ক্যারি তো 1 আসছে। তো ক্যারি 1টাকে আমরা সরাসরি অ্যান্সার লিখবো, অ্যান্সার কিন্তু লিখি না। আমরা কি করি? এখান থেকে নিয়ে আসা এখানে দিয়ে দিই, মানে হচ্ছে পরবর্তী যে বিট আছে সেই বিটের সাথে যোগ করি। তো এখানে একটু দেখো, আলটিমেট আমার এখানে বিট কয়টা ছিল? বিট কিন্তু 2টা ছিল, তাই না? এ এবং বি এর মতো 2টা বিট ছিল, এক্সট্রাভাবে আরেকটা ঢুকে আসছে, সেটা কি? ক্যারিটাই তো ঢুকছে। এখন হয়ে গেল এটা 3টা 1।
এই যে 3টা 1 হয়েছে, এই 3টা 1 যোগ করলে যোগফল কত আসে? 3টা 1 যোগ করলে যোগফল কিন্তু 1 আসে, এবং এখানেও কিন্তু ক্যারি আসে না? এখানেও কিন্তু ক্যারি 1 চলে আসে, তাই তো? এই যে ক্যারি 1টা আসছে, তাহলে 3টা ইনপুট ফুল অ্যাডারের ক্ষেত্রে এই যে 3 বিটের হাফ অ্যাডারের যোগ্যতা কি? হাফ অ্যাডারের যোগ্যতা হচ্ছে 2 বিটের যোগের কাজ করবে। তো 3 বিটের যোগের কাজ তো হাফ অ্যাডার করতে পারবে না, তাহলে হাফ অ্যাডারের পরবর্তীতে কে আসে? ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার কি কাজ করে? 3 বিটের যোগের কাজ করে, এবং ফুল অ্যাডারের ক্ষেত্রে আউটপুট কয়টা আসে? আউটপুট 2টা আসে, একটা হচ্ছে সাম এবং আরেকটা হচ্ছে ক্যারি। ওকে, এখন দেখো তাহলে যদি এখানে আমরা স্ট্রাকচার তৈরি করি, এখানে ইনপুট কয়টা হবে? ইনপুট হবে অবশ্যই 3টা, তাই না? আমাদের নর্মালি হচ্ছে একটা 2টা। ওকে, তো এখন দেখো এ বি আগে থেকেই ছিল, এক্সট্রাভাবে একটা ইনপুট হচ্ছে, সে হচ্ছে ক্যারি ইনপুট হিসাবে ঢুকছে। এই 3টা যখন আমরা যোগ করি, তাহলে যোগ করার পরে একটা কি আসে? সাম, তাই না? সাম লিখো বা এস লিখো, এটা তোমাদের উপর, প্রবলেম নাই। এবং এখান থেকে কিন্তু আরেকটা ক্যারি আসে, এবং সেটাকে আমরা বলবো সিইউ, মানে ক্যারি আউটপুট। যদি আমরা দুইটাই সি দেই, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাইতেছে না কোনটা ইনপুট কোনটা আউটপুট। ইনপুটটাকে আমরা আই দিছি, আউটপুটটাকে আমরা ও দিয়ে নিছি, ঠিক আছে? এখন এটা থেকে, এটা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। সো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম থেকে আমরা কি বানাবো? সত্যক সারণী বানাবো। তাহলে সত্যক সারণীর ক্ষেত্রে যেহেতু আমার এখানে ইনপুট কয়টা? যেহেতু ইনপুট 3টা, তাহলে সারি কয়টা হবে? অবশ্যই যেহেতু ইনপুট 3টা, তাহলে সারি হবে 8টা। তাহলে আমরা যদি একটু সারিগুলো করি, ওকে ডান। এখন দেখো তাহলে ইনপুটগুলো কি কি? এ বি, এটা হচ্ছে সি আই, এখানে সাম এবং ক্যারি আউটপুট, ঠিক আছে? এখন যেহেতু আমার এখানে সারি কয়টা? এখানে সারি হচ্ছে 8টা, 8টা সারির জন্য আমাদের কি হবে? 4টা 0 4টা 1, সেম 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন দেখো তো আমাদের কি করতে হবে? এখন ইনপুট 3টা, অবশ্যই 3টা যোগ করতে হবে। তাহলে 0 0 0, 3টা 0, 0 0 0 0 0 যোগ ফল 0 ক্যারি 0। তো দেখো 0-র সাথে আমি যাই যোগ দিব, আনসার কি আসবে? 0ই আসে। তো 0 1-এ যোগ ফল হচ্ছে 1 ক্যারি 0, 0 1-এ 1 1 0 যোগ ফল 1 ক্যারি 0। দেখো 1 1-এ কি হয়? 1 1-এ যোগ ফল 0 ক্যারি 1, 1 0 যোগফল 1 ক্যারি 0, 1 1-এ যোগফল 0 ক্যারি 1, আবার 1 1-এ যোগফল 0 ক্যারি 1, ট্রিপল 1 যোগ করলে যোগফল 1 ক্যারি 1, ঠিক আছে? এই হচ্ছে ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল থেকে আমরা কি বানাবো? ফাংশন বানাবো। তাহলে আমার এখানে আউটপুট হচ্ছে 2টা, তাহলে একটা হচ্ছে কি এস, তাই না? এস কয়বার 1 হয়েছে? এস টোটাল 1 হয়েছে 4বার, 1 2 3 4। তো এই 1টা কখন হয়েছে? এবিসিআই, মানে 4বার 1 হয়েছে কখন? 4বার আমি এবিসিআই যোগ করছি। তো এখানে আমরা কি লিখবো? এ বি সি আই, যেহেতু 4বার অবশ্য 4টার মাঝখানে সম্পর্ক প্লাস হবে, কারণ কি? 4টা আলাদা আলাদা সারি। ওকে, এখন খেয়াল করো, প্রথম 1টা যখন হয়েছে তখন কার মান 0 ছিল? এ এবং বি এর মান 0 ছিল, এজন্য এর উপরে বার, বি এর উপরে বার। 2 নম্বর 1-এর ক্ষেত্রে কার মান 0 ছিল? সরি, 2 নম্বর 1 হচ্ছে এটা। 2 নম্বর 1-এর ক্ষেত্রে এর উপর বার হবে, সি এর উপর বার হবে। তো এখানে এর উপর বার, সি এর উপরে বার। 3 নম্বর 1-এর ক্ষেত্রে বি এবং সি এর মান 0, এজন্য বি এর উপরে বার, সি এর উপরে বার। এবং 4 নম্বর 1-এর ক্ষেত্রে কারো মানই 0 না, সেজন্য কারো উপরে বার না। এখন দেখো যদি আমরা একটু সরলীকরণ করি, প্রথম দুটাতে কি বার কমন যায়? এ বার কমন যায়। তো এ বার কমন গেলে কি লেখা যায়? বি বার সি আই প্লাস বি সি আই বার প্লাস, এখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে বি বার সি আই বার প্লাস বি সি আই। ওকে, এখন দেখো
তো বি বার সি প্লাস বি সি বার, এটা কি ওই চেহারাটার মতো লাগে না যে এ বার বি প্লাস এ বি বার? এ বার বি প্লাস এ বি বার সমান যদি এ এক্স ওর বি বলা যায়, তো বি বার সি প্লাস বি সি বার সমান কি বলা যায়? বি এক্স ওর সি বলা যায়। আমরা যদি এটা সূত্রটা বসাই, কি লেখা যায়? বি এক্স ওর সি আই, আর এটা হচ্ছে বি এক্স নর সি এর সূত্র, তো বি এক্স নর সি আই। এখন আমরা একটু মনে মনে বি এক্স ওর সিকে যদি এক্স ধরে নিই, তো এ বার এক্স প্লাস এ এক্স বার, আমরা একটু সাইড নোট বলে দিই, সেটা হচ্ছে বি এক্স ওর সি আই সমান কি বলছি? এক্স। ওকে, তো এ বার এক্স প্লাস এ এক্স বার সমান কি লিখা যায়? এ বার এক্স প্লাস এ এক্স বার সমান কি লেখা যায়? এ এক্স ওর এক্স। তো এখানে লেখা যায় কি? এ এক্স ওর এক্স। যদি আমরা এক্স এর মানটা বসাই দিই, তো এ এক্স ওর বি এক্স ওর সি আই। এগুলো হচ্ছে সামের কাজ। এখন আসা হচ্ছে ক্যারি। তো ক্যারি, দেখো ক্যারি আউটপুট 1 কয়বার হয়েছে? ক্যারি আউটপুট 1 হয়েছে 1 2 3 4। তো চোখ বন্ধ করে 4 বার এবিসি লিখে ফেলো, কারণ যেগুলো আমরা যোগ করছি সেগুলাই তো এবিসিআই এবিসিআই এবিসিআই। এখন দেখো, এখন ক্যারি আউটপুটের ক্ষেত্রে এই 1, প্রথম 1টার ক্ষেত্রে কার মান 0 ছিল? এর মান 0 ছিল, এই জন্য এর উপরে বার। 2 নম্বর 1 এর ক্ষেত্রে কার মান 0 ছিল? বি এর মান 0 ছিল, এই জন্য বি এর উপরে বার। 3 নম্বর 1 এর ক্ষেত্রে সি এর মান 0, এই জন্য সি এর উপরে বার। ঠিক আছে? এখন দেখো, তাহলে এই ম্যাথটাতে একটু যদি আমরা মনে একটু চিন্তা করো, দেখো এই দুইটা থেকে যদি আমি এ বি কমন নিই, ব্র্যাকেটের ভিতর কি আসে? সি বার প্লাস সি আসে। আচ্ছা, এইটা এবং এটা থেকে যদি আমি এ সি কমন নিই, মানে এটা এবং এটা থেকে যদি আমি এ সি কমন নিই, ব্র্যাকেটের ভিতর কি আসে? একটু চিন্তা করো, বি বার প্লাস বি আসে। এটা এবং এটা থেকে যদি আমি বি সি কমন নিই, ব্র্যাকেটের ভিতর কি আসে? এ বার প্লাস এ আসে। এর মানে কি বোঝাইতেছে? এর মানে বোঝাইতেছে এই একটা জিনিস যদি 3টার উপর আমি দিয়ে দিই, এই একটা এ বি সি যদি আমি 3টার মধ্যে দিই, তাহলে কিন্তু সবগুলা থেকে কমন আসতেছে এবং উপপাদ্য আসতেছে, তাই না? তার মানে এই একটার উপর 3টার অধিকার আছে। তো একজনের তো অবশ্যই 3জনের তুমি দিয়ে দিতে পারবা না, তাই না? একজনকে কি 3জনের দিতে পারবা? 3জনের জন্য 3জনের আলাদা আলাদা দরকার। তো আমরা কি করতে পারি? এই একটা এবিসি সমান, আমরা যদি একটু বলি, দেখো এ সমান এ প্লাস এ বলা যায় না? বলা কিন্তু যায়। একটা সমান 3টা এ বলা যায়, 3টা সমান একটা এ বলা যায়। যেহেতু আমার এরও একটা দরকার, এরও একটা দরকার, এরও একটা দরকার, আমরা কি করব? এটারে ভাইঙ্গা 3টার একটা একটা করে দিয়ে দিব। যেমন এ বার বি সি আই ভাইঙ্গা ওরে একটা দিলাম, এ বি সি আই কিন্তু ভাঙতেছি আমরা, ঠিক আছে? ভাইঙ্গা ওরে একটা দিলাম, পরে ওরে একটা দাও, এ বি বার সি আই, তাহলে ওরে একটা দাও, আমরা ওরেও একটা দিয়ে দিলাম, এর একটা দাও, এ বি সি আই বার প্লাস এ বি সি আই। এখন তোমরা পরীক্ষার মধ্যে কি উল্টা হয় সেটা হচ্ছে, সবাই কি করে? এটারও পরবর্তীতে লিখে আমরা কিন্তু এরে ভাঙ্গেই 3জনকে দিয়ে দিছি। যেহেতু আমি এরে ভাঙ্গে ফেলছি, এর কি অস্তিত্ব আছে? এর তো অস্তিত্ব নাই, তাহলে এর নিয়ে আর কোনো কাজ হবে না। এখন এখান থেকে যদি আমরা বিসিআই কমন নিই, যদি আমরা বিসিআই কমন নিই, তাহলে কি লেখা যায়? এ বার প্লাস এ। আবার সেমভাবে এখান থেকে যদি আমি এসিআই কমন নিই, তাহলে কি লেখা যায়? বি বার প্লাস বি। এখান থেকে যদি আমরা এ বি কমন নিই, সি বার প্লাস সি আই। ওকে, তো এখন এ বার প্লাস এ সমান কি লেখা যায়? 1। তো বি সি আই ডট 1, এ সি আই ডট 1 সেম এ বি ডট 1। তো কি লেখা যায়? বি সি আই প্লাস এ সি আই প্লাস এ বি। ওকে, এ হচ্ছে সামকে সরলীকরণ করার পর এই অ্যান্সারটা, ক্যারি আউটপুটকে সরলীকরণ করার এই অ্যান্সার। এখন যদি আমরা চিত্র করি, তো চিত্রের জন্য একটু দেখো, আমরা এ কে নিলাম, বি কে নিলাম, আর কাকে নিব? ক্যারি ইনপুট নিব। আমাদের সাম বানাইতে হবে। তো সামের ক্ষেত্রে কি হয়? সামের ক্ষেত্রে এই জিনিসটা যে এ এক্সর বি এক্সর সি আই, তাই না? তো বি এর উপর একটা বার থাকবে। আচ্ছা, ওকে, এখান থেকে আমরা এ কে নিব,
বিকে নিব, সিকে নিব, তিনটা হচ্ছে XOR, সেজন্য XOR এর চিত্র। এখানে হচ্ছে কি সাম বা এস, তোমরা যে কোনো একটা দিবা, আমি এখানে দুইটা ইউজ করতেছি, তুমি যে কোনো একটা দিবা। ফাইনালি বি সি আই বানাইতে হবে, তো বি এখান থেকে বি নাও, এখান থেকে সি নাও, বি এখানে হলো বি ডট সি আই, তারপর বানাইতে হবে কি এ সি আই, তারপর বানাইতে হবে এ বি। এবং তিনটার মাঝে সম্পর্ক কি, তিনটার মাঝে সম্পর্ক হচ্ছে যোগ, তো যেহেতু যোগ তো আমরা তিনটা একত্রে নিয়ে দিব। এখানে হচ্ছে ক্যারি আউটপুট, এ হচ্ছে নর্মালি ফুল অ্যাডার। তো পরীক্ষার মধ্যে যদি ফুল অ্যাডার আসে যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো বা পুনর্বর্তনী বাস্তবায়ন করো, সেক্ষেত্রে তোমাদের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক ফাংশন এবং সার্কিট এই টপিকটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে হাফ অ্যাডার বা অ্যাডার থেকে যখন কোশ্চেন আসে, সেক্ষেত্রে কি হয় যে এই কোশ্চেনটা ছাড়া সৃজনশীল হয়ই না। অ্যাডার থেকে আসলে এটা মাস্ট কোশ্চেন হয়, সেটা কি যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডারের সাহায্যে, হাফ অ্যাডার ইউজ করে আমরা বানাবো কাকে, হাফ অ্যাডার ইউজ করে আমরা বানাবো হচ্ছে ফুল অ্যাডারকে। মানে আমাদেরকে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বানাইতে হবে। তো হাফ অ্যাডার থেকে যখন আমরা ফুল অ্যাডার বানাবো, সেক্ষেত্রে তোমাকে যেই জিনিসগুলো প্রয়োজন পড়বে, মানে যেইগুলো দরকার, সেটা হচ্ছে আমরা একটা হাফ অ্যাডার ইউজ করব, সরি আমরা দুইটা হাফ অ্যাডার ইউজ করব। হাফ অ্যাডার ইউজ করবো কয়টা, দুইটা হাফ অ্যাডার ইউজ করবো, একটা অর গেট ইউজ করব, ঠিক আছে। হাফ অ্যাডার থেকে যখন আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব, তখন দুইটা হাফ অ্যাডার লাগে আর একটা অর গেট লাগে, ওকে। সো আমি আশা করব তোমরা যারা এই টপিকটা আপাতত দেখতেছো, তোমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের যে টপিক দুইটা আছে, সেই দুইটা খুব ভালো করে শেষ করে আসছো। এবং ওই দুইটা যদি খুব ভালো করে শেষ করে এসে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই টপিকটা খুব ইজিলি বুঝতে পারবা। যদি এটা না বুঝো, সেক্ষেত্রে এখানে আসার পর একটু প্রবলেম হতে পারে, বুঝবা না এরকম না, তবে বেটার হচ্ছে তুমি প্রিভিয়াস হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার যে টপিকটা আছে, সেই টপিকটা ভালো করে শেষ করে তারপর তুমি এখানে আসো, ওকে। এখন একটু দেখো, নর্মালি যখন আমরা হাফ অ্যাডার সলভ করছিলাম, সেক্ষেত্রে হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখো, হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর মান কি আসছিল, হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর মান আসছিল এ XOR বি, তাই না। এবং সি এর মান আসছিল কি এ ডট বি। এটা ছিল হচ্ছে হাফ অ্যাডারের ক্ষেত্রে। আমরা এই হাফ অ্যাডারকে কি করব, ব্যবহার করব, এবং হাফ অ্যাডারকে ব্যবহার করে আমি কাকে বানাবো, আমি ফুল অ্যাডার বানাবো। তাহলে হাফ অ্যাডার ক্ষেত্রে যখন আমরা লিখলাম পাশে, আমরা একটু ফুল অ্যাডারের ক্ষেত্রেও লিখে ফেলি। তো ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখো এস এর মান কি আসছে, এস এর মান আসছে এ XOR বি XOR CI, ওকে। এবং ক্যারি আউটপুট আসছিল, এবং ক্যারি আউটপুট কি আসছে এ XOR বি ইন্টু CI প্লাস এ বি। একটু যদি আমরা একটু প্রিভিয়াস স্লাইডটা দেখি, এখানে দেখো ক্যারি আউটপুটের মান কি আসছিল BCI প্লাস ACI প্লাস AB, কিন্তু আমরা এখানে কি ইউজ করছি এ XOR বি ইন্টু CI প্লাস AB। কারণ কি, কারণটা হচ্ছে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা এটা হচ্ছে মুখস্থ আমরা করব। কারণ হচ্ছে যদি পরীক্ষায় মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যান্সারটা লিখতে হবে, এবং নর্মালি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বললে তখন আমরা এই অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। এটা ফিক্সড, এটা এমন না যে তুমি এটা দিলা ওইটা দিলা কোনো প্রবলেম হবে, কোনো প্রবলেম হবে না। তারপর আমাদের এখানে ফুল অ্যাডারের ক্ষেত্রে এটা কেন ইউজ করছি দেখো, যদি আমরা একটু আলাদাভাবে একটু সরল করে তোমাদেরকে দেখাই, ক্যারি আউটপুটের মানটা কি আসছিল, ক্যারি আউটপুটের মানটা আসছিল কি যে এ বার বি সিআই প্লাস এ বি সিআই, এটার উপর বার প্লাস এ বি সিআই প্লাস এ বি সিআই এবং সি এর উপর বার। এখান থেকে দেখো আমরা কি করছিলাম, একটারে ভাইঙ্গা চারটার উপরে দিয়ে দিছিলাম বা তিনটার উপর দিয়ে দিছিলাম। কিন্তু এখন যদি আমরা এটা না করি, তো একটু দেখো শুরুতে এখান থেকে কি কমন যায়, সিআই কমন যায় না। এখান থেকে যদি সিআই কমন যায়, তাহলে কি লেখা যায় এ বার বি প্লাস এ বি বার। এবং এখান থেকে যদি এ বি কমন যায়, কি আসে সি বার প্লাস সি আই। তো এখন তো সি আই এটা সময় কি লেখা যায় এ XOR বি, তো এ XOR বি প্লাস এ বি, এটা সময় কি লেখা যায় 1। তো ফাইনালি কি এ XOR বি ইন্টু
সিআই প্লাস এ বি। দেখো আমরা কিন্তু দুইটাই কিন্তু হয়, তাই না? যদি আমরা এই সরলটা করি তাও কিন্তু আমার ম্যাথ হয়ে যেতেছে, যদি আমরা ওই সরলটা লিখি তাও কিন্তু আমার ম্যাথ হচ্ছে। আমাদের হাফ অর্ডার থেকে যখন আমরা ফুল অর্ডার বাস্তবায়ন করবো তখন ক্যারি আউটপুটের মান এই অ্যান্সারটা মানে এই সরলীকরণের যে অ্যান্সারটা আসছে সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? এখন একটু খেয়াল করো, ধরো আমাদেরকে দুইটা হাফ অর্ডার ইউজ করতে হবে। যদি আমরা একটু ব্লক ডায়াগ্রামটা দেখাই, এখানে দেখো এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, তাই না? এবং ব্লক ডায়াগ্রামে ইনপুট কয়টা থাকবে? যেহেতু আমরা একটা হাফ অর্ডার ইউজ করতেছি, আমরা জানি হাফ অর্ডারের ক্ষেত্রে ইনপুট থাকে দুইটা এবং আউটপুট থাকে কয়টা? আউটপুট থাকে হচ্ছে দুইটা। এখানে আমি এ ইনপুট দিলাম, এখানে আমি বি ইনপুট দিলাম, এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে ক্যারি। যেহেতু আমরা দুইটা হাফ অর্ডার ইউজ করবো, এখানে আমি S1 ইউজ করলাম, এটা হচ্ছে ক্যারি 1 ইউজ করলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করো, দেখো এই S1 এর মানটা কি আসবে? আমরা যদি একটু মনে মনে চিন্তা করি S1 এর মানটা কি আসবে? যেহেতু এ আর বি ইনপুট দিছি তাহলে S1 এর মান আসবে এ XOR বি, এটা হচ্ছে হাফ অর্ডারের রুলস। যদি আমরা এখানে পি আর কিউ ইনপুট দিতাম তাহলে S1 এর মান আসতো পি XOR কিউ, ঠিক আছে? যদি ইনপুট হইতো এম এবং এন তাহলে S1 এর মান আসতো এম XOR এন এবং C1 এর মান কি আসবে? এম ডট এন। তো আমাকে কি বানাইতে হবে? আমাকে বানাইতে হবে এ XOR বি XOR CI। S1 এর মান কি অলরেডি কিন্তু এ XOR বি হয়ে গেছে, তাই না? তো আমি কি করব, বাইরে থেকে এক্সট্রা একটা ইনপুট নিব, সেটা হচ্ছে CI এবং এই CIটা কি করব? এই CIটা নিব, নিয়ে আমি এই S1 কেও নিব। S1 কে নিয়ে আমি কি করব? আরেকটা হাফ অর্ডার তৈরি করব, এটা হচ্ছে আরেকটা হাফ অর্ডার। এখন এটা থেকে তো দুইটা হাফ অর্ডার বের হবে, দুইটা আউটপুট বের হবে, একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে ক্যারি আউটপুট, ঠিক আছে? এখন এই এস এর মানটা একটু চিন্তা করো তো, যদি এটার ক্ষেত্রে এ XOR বি হয় তাহলে এটার ক্ষেত্রে কি হবে? S1 XOR CI। S1 এর মানটা যদি আমি একটু মনে মনে বসাই দিই তাহলে S1 এর মানটা বসালে কি আসে? এ XOR বি XOR CI, তো মানে এস ক্লিয়ার, তাই না? তারপর আমাদের কি দুইটা হাফ অর্ডার গেল, এটা হচ্ছে দুইটা হাফ অর্ডার, এটা একটা হাফ অর্ডার এবং এটা আর একটা হাফ অর্ডার, ঠিক আছে? এখন ক্যারি আউটপুটের মান, সরি এখানে আমরা একটু ভুল লিখছি, এখানে কি হবে? এটা হবে কি? এটা হবে C2, ওকে? তো ফাইনালি এই যে C1টা আছে, এই C1 এবং এই C2 মিলে যেটাতে একটা OR গেটের মধ্যে যাবে এবং সেটা হবে ক্যারি আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে হাফ অর্ডারের আমরা যে বাস্তবায়ন করব সেটার ব্লক ডায়াগ্রাম। যদি আমরা এখানে একটু সার্কিট আঁকি, তো সার্কিটটার ক্ষেত্রে একটু দেখো, সেম চিত্রটা যদি সার্কিট আমরা তৈরি করি তাহলে আমরা এ কে নিলাম, বি কে নিলাম, আমরা একটা হাফ অর্ডার তৈরি করতেছি, এটা কি হলো? S1 এবং এখান থেকে আমরা হাফ অর্ডার পরে আসছিলাম এরকম হাফ অর্ডারের চিত্র, তাই না? তো এটা হচ্ছে C1, এই হচ্ছে এই অংশটুকু, ওকে? এবং দেখো প্রথম হাফ অর্ডার থেকে বের হওয়া S1 এবং বাইরে থেকে আমি কাকে নিছি? বাইরে থেকে আমি নিছি হচ্ছে CI কে, তাই না? CI কে আমি বাইরে থেকে নিতেছি, তো এই CI কে নিয়ে এবং প্রথম হাফ অর্ডার থেকে বের হওয়া S1 কে নিয়ে আমি কি করছি? আমি আরেকটা হাফ অর্ডার তৈরি করছি। তো এখানে আমি কি করলাম? আরেকটা হাফ অর্ডার তৈরি করি, এটা হচ্ছে S এবং হাফ অর্ডার কখন হবে? যখন এরকম একটা স্ট্রাকচার হবে, এটা হচ্ছে 2 নাম্বার হাফ অর্ডারটা, এটা হচ্ছে C2, ওকে? তো এখন একটু দেখো, দ্বিতীয় হাফ অর্ডার থেকে বের হওয়া C2 এবং প্রথম হচ্ছে C2 আমাদের কীভাবে বের করতে হবে? যে আমাদেরকে CI এবং S1 কে দিয়ে আমরা C2 বের করলাম, ফাইনালি হচ্ছে আমাদের মান লাগবে কার? ফাইনালি মান লাগবে হচ্ছে ক্যারি আউটপুটের মান লাগবে। এই জন্য আমরা কী করছি? এই C1 কে নিয়ে এবং C2 কে নিয়ে জাস্ট OR গেটের মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্যারি আউটপুট। এখন যদি আমরা এটা একটু প্রমাণ করে দেখাই যে আসলে আমার হাফ অর্ডারকে ইউজ করে ফুল অর্ডার প্রমাণ হইতেছে কিনা, সেক্ষেত্রে চলো দেখি আমরা হচ্ছে এখানে খেয়াল করো যে প্রথম হাফ অর্ডারের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? প্রথম হাফ অর্ডারের ক্ষেত্রে আমরা পাইছি S1 এবং S1 এর মান ছিল হচ্ছে A XOR B এবং C1 এর মান কি? A ডট B, তাই না? এবং দ্বিতীয় যে হাফ অর্ডারটা ছিল, এখানে দ্বিতীয় যে হাফ অর্ডার ছিল সেটার মান দেখো আমরা কি পাইছিলাম? S এর মান কি ছিল? এটা কে গেছে? এটা হচ্ছে S1 এবং এটা গেছে হচ্ছে CI, তাই না? সেক্ষেত্রে S এর মান কি আসে? S এর মান আসে হচ্ছে S1 XOR CI এবং C2 এর মান কি আসে? S1 ডট CI এবং ফাইনালি আমরা আরেকটা মান পাইছিলাম, সেটা হচ্ছে ক্যারি আউটপুটের মান এবং ক্যারি আউটপুটের মান কি আসে? C1 এবং C2, যেহেতু এখানে OR গেট ইউজ করা হইতেছে সেক্ষেত্রে CU এর মান কি আসে? C1 প্লাস C2, ঠিক আছে? তো আমার ফাইনালি মান দরকার কার ছিল? ফাইনালি মান দরকার ছিল S এর মান এবং CU এর মান,
এখন এই এস এর মান বের করার জন্য কিন্তু আমার S1 এর মান বের করা দরকার ছিল। এই যে S1 এর মানটা আছে, S1 এর মান আমি কোথায় কোথায় বসাবো, 1 ও 2 নং যদি আমি বসাই তাহলে S এর মানটা কি আসে, S1 XOR CI, এবং S1 এর মানটা যদি বসাই তাহলে A XOR B XOR CI, তাই না? এবং S1 এর মান যখন আমি C2 তে বসাবো তাহলে A XOR B ইন্টু CI। ওকে, তো আমার তো আর এটা টার্গেট না, টার্গেট হচ্ছে কি ক্যারি আউটপুটের মান বের করা। তো ক্যারি আউটপুটের মান বের করার জন্য আমার কি দরকার, C1 এবং C2 কে দরকার। আমার কাছে দুইটা মান অলরেডি আছে, সেজন্য আমি কি করতেছি, C1 এবং C2 এর মান কততে বসাবো, 3 নং এ বসাই। সো 3 নং এ বসানোর পর আমার এই অ্যান্সারটা আসতেছে, তাই না? এখন একটু খেয়াল করে দেখো, এই যে S এর মানটা আসছে এবং এই যে C1 এর মানটা আসছে, এই দুইটা মান কি ফুল অ্যাডারের এই মানের সাথে মিল আছে না? যেহেতু মিল আছে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে হাফ অ্যাডার সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন প্রমাণিত, ঠিক আছে? তারপরে যে টপিকটা, পরবর্তী টপিকটা ধর আমাকে বললো কি যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। আমাদের প্রিভিয়াসলি আমরা শিখে আসছিলাম কি যে শুধুমাত্র হাফ অ্যাডার বাস্তবায়ন, যখন আমাদেরকে শুধুমাত্র হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলবে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ফাংশন এবং হচ্ছে সার্কিট, শুধুমাত্র হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বললে। আর যদি বলে কি যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তখন আমরা যেটা করব সেটা কি, দেখো S এর মান A বার B প্লাস AB বার আসছে এবং আমরা C এর মান AB ছিল, আমরা এই যে এটা সমান কিন্তু A XOR B লেখা যায়, তো আমরা কিন্তু এখানে লিখবো না, কারণ কি আমাকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। আর যেহেতু এখানে XOR আছে, XORটা কি, XOR হচ্ছে যৌগিক গেট, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো না। সো আমরা কি লিখবো, S এর মান A বার B প্লাস AB বার ঠিক রাখবো এবং C এর মান AB ঠিক রাখবো, জাস্ট এটাকে চিত্রের মাধ্যমে দেখাই দিব, তাহলে এটা হবে কি মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। তারপর যে টপিকটা আসবে সেটা হচ্ছে কি মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। সেম টু সেম ওইটার মতনই, যে মৌলিক গেটের সাথে যখন আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করছিলাম তখন দেখো S এর মান কি আসছিল, A XOR B XOR CI, এখানেও সেম XOR আসছে। আর XOR কি, XOR হচ্ছে একটা যৌগিক গেট, সেজন্য আমরা এই XORকে ব্যবহার করতে পারবো না। তাই আমরা কি ব্যবহার করব, S এর মান যেটা ছিল, S এর মান যেটা ছিল সেটাই রাখবো, এবং ক্যারি আউটপুটকে সরলীকরণ করার পরে কিন্তু আমরা কি পাই, আমরা পাই হচ্ছে BCI প্লাস ACI প্লাস AB, এবং এটা একটা মৌলিক গেট। এই জন্য আমাদের কি মৌলিক গেটের সাথে যখন ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলবে, S কে আমরা কোনো প্রকার কোনো সরলীকরণ করব না, এবং C এর যে সরলীকরণ আমরা আগেই করে আসছি সেম টু সেম ওই সরলটাই আমরা এখানে করব, তারপর জাস্ট চিত্রের মাধ্যমে দেখাই দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো পরীক্ষায় যদি তোমাদেরকে নর্মালি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলে, যে কোনো কিছু বলে নাই যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াসলি যেটা শিখে আসছিলাম তোমরা সেটা অ্যান্সার করবা। আর যদি বলে যে মৌলিক গেটের সাহায্যে, যদি তোমাদের উল্লেখ করে দেয় যে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বা মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তখন জাস্ট তোমরা এটা অ্যান্সার করবা, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে তোমাদের দ্বিতীয় অংশের বিস্তারিত যে টপিক। এখন চলো আমরা হচ্ছে সিকিউগুলো দেখি, যে এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে আমাদের কীভাবে সিকিউগুলো আসে এবং কীভাবে আমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয়। এখন হচ্ছে প্রথম যে সিকিউ দেওয়া আছে সেটা হচ্ছে কি, দেখো গ নম্বরে কি বলছে, যে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো, তাই না? তো সত্যক সারণীর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি খেয়াল করতে বলছিলাম, যে আমাদের এখানে টোটাল চলক কয়টা, এখানে চলক আছে কয়টা, টোটাল 3টা চলক আছে। যেহেতু 3টা চলক আছে সেক্ষেত্রে আমার সারি কয়টা হবে, সারি হবে 8টা। এ হচ্ছে আমাদের যে টাইটেল ছিল সেই টাইটেলগুলো জাস্ট মান বসাবো, সেক্ষেত্রে আমার অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, যে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধুমাত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। এই যে এটা হচ্ছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণ, এবং সমীকরণটাকে সরল করার পর আমরা কি পাইছি, এই যে অ্যান্সারটা পাইছি BC প্লাস AC প্লাস AB। যেহেতু শুধুমাত্র NAND-এর সাথে বাস্তবায়ন করতে বলছে, সেক্ষেত্রে ফাংশনে কি থাকা যাবে না, ফাংশনে কোনো প্রকার কোনো অর থাকা যাবে না, মানে প্লাস থাকা যাবে না এবং হোল বার থাকতে হবে। সেজন্য আমরা কি করছি, প্লাসটাকে তুলে ফেলছি, মানে প্লাসটাকে তোলার জন্য কাকে দরকার ছিল, বার দরকার ছিল। এই জন্য আমরা উপরে 2টা বার নিয়ে আসছি, ডি মর্গান সূত্র অ্যাপ্লাই করছি। তারপর যেভাবে আমরা শিখছিলাম NAND-এর সাথে বাস্তবায়ন, সেম টু সেম ওরকমই পরীক্ষায় তুমি এরকম অ্যান্সার করে দিয়ে আসবা, ঠিক আছে? এখন এখানে দেখো কি বলছে, যে উদ্দীপকের চিত্র 1 মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা, বা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো প্রথমত আমরা এখানে কি ডিসিশন নিতে হবে, যে চিত্র 1টা কোন টেবিলের, হ্যাঁ? তো আমরা প্রথমত চেক করবো অর কিনা, যে অরের যে লজিক ছিল সেই লজিকের সাথে মিলতেছে কিনা, এটা অরের লজিকের সাথে মিলতেছে না। তারপর এন কিনা, এন্ডের সাথেও মিলবে না, নরের সাথেও মিলতেছে না, ন্যান্ডের সাথেও মিলতেছে না, এক্স অরের সাথেও মিলতেছে না, মিলতেছে কার সাথে, এক্স নরের সাথে। তো আমরা কি বের করবো, যে এক্স নরকে কিসের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। তাহলে এক্স নরের ফাংশন হচ্ছে এটা। যেহেতু আমরা এখানে এক্স ইকুয়াল কেন লিখছি, কারণ এখানে এক্স দেওয়া আছে, তাই না? যেহেতু এখানে এক্স দেওয়া আছে সেজন্য আমরা এক্স সমান
এক্স নরের ফাংশনটা লিখলাম এবং এক্স নর সমান কি লেখা যায় যে এ বি প্লাস এ বার বি বার। তারপর জাস্ট আমরা জাস্ট চিত্রের মাধ্যমে দেখাই দিয়েছি, তাইলেই হবে। এরপর কি বলছে দেখো, n সমান 3 হলে চিত্র 2 এর জন্য। আচ্ছা চিত্র 2 এ কি বলছে যে n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট। তো নর্মালি n সংখ্যক ইনপুট এবং 2 টু দি পাওয়ার 1 সংখ্যক আউটপুট কোথায় থাকে হচ্ছে ডিকোডারে। কারণ আমরা জানি কি ডিকোডার আগে পরে আসছিলাম, ইনপুট যদি n হয় আউটপুট হবে 2 টু দি পাওয়ার n। এখানে কি বলছে n এর মান যদি 3 হয়, যদি n এর মান 3 হয় সেক্ষেত্রে আমার আউটপুট কয়টা হবে, 8টা হবে। তো এটার অ্যান্সার কি হবে 3 to 8 ডিকোডার। আমরা কিন্তু এটা প্রিভিয়াসলি করে আসছিলাম যে 2 to 4 ডিকোডার, 3 to 8 ডিকোডার, ওইটা থেকেই কিন্তু এটা অ্যান্সার করা যায়। এখন এখানে দৃশ্যকল্প 1-এর সত্যক সারণী তৈরি করো। এখানে সেম, যেখানে x দেওয়া আছে, এখানে ভেরিয়েবল টোটাল 3টা আছে, আমার সারি কয়টা হবে 8টা হবে। ওইভাবে জাস্ট আমরা সত্যক সারণীটা করে দিব। এবং ফাইনালি কি বলছে, দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে, সেই যে গেট আছে এই গেটটা হচ্ছে নর গেটকে নির্দেশ করে। তার মানে দৃশ্যকল্প 2 যে গেটকে নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প 1-এর সরলকৃত মান, তার মানে x হচ্ছে দৃশ্যকল্প 1, এটাকে আমরা কি করব, সরল করব। সরল করার পর যেই আনসারটা আসবে সেই আনসারটাকে কিসের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, নরের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। আর যেহেতু নরের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, কি থাকা যাবে না, এন্ড, তাই না, এন্ড থাকা যাবে না এবং হোল নট থাকতে হবে। ঠিক আছে, যদি আমরা সেম ন্যান্ডের সাহায্যে যেভাবে বাস্তবায়ন করছি ওইভাবে যদি নরের সাহায্যে বাস্তবায়ন করি সেক্ষেত্রে কিন্তু এটার অ্যান্সার পাওয়া যাবে। আচ্ছা এখানে কি বলছে যে চিত্রকল্প 1 হতে প্রাপ্ত x-এর সরলকৃত মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। তাহলে যেহেতু x-এর এখানে সত্যক সারণী দেওয়া আছে, এটা থেকে আমার কি বের করতে হবে, ফাংশনটা বের করতে হবে। তাহলে এখানে x 1 হয়েছে কয়বার, 1 হয়েছে 4 বার। যেহেতু এখানে 4 বার 1 হয়েছে, তো আমরা এখানে 4 বার ABC লিখলাম। এবং প্রথম 1 যখন হয়েছে তখন এর মান 0 ছিল, এই জন্য এর উপরে বার। এবং দ্বিতীয় 1 যখন হয়েছে তখন b এর মান 0 ছিল, b এর উপরে বার। তৃতীয় 1 এর ক্ষেত্রে c এর মান 0 ছিল, c এর উপরে বার। এখন x এর সরলকৃত মানকে, এটাকে যদি আমরা সরল করি, সেম অ্যান্সার কি আসবে, bc প্লাস ac প্লাস ab। এটাকে কিসের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ডের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে। তো সেম যদি আমরা এটার উপর 2টা বার দিয়ে দিই, 2টা বার দিয়ে দিলে আনসার কি আসবে, bc বার ডট ac বার ডট ab বার পুরাটার উপর বার। যদি আমরা এটাকে চিত্রের মাধ্যমে দেখাই তাহলে কিন্তু এটার আনসার হয়ে যায়। তারপর কি বলছে, চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণযোগের বর্তনী বাস্তবায়ন সম্ভব কিনা। তোমরা চিত্র 2 দেখো, এখানে ইনপুট কয়টা, 2টা, আউটপুট কয়টা আসছে, 2টা, সাম এবং ক্যারি। তাহলে এটা কিসের চিত্র, এটা হচ্ছে হাফ অ্যাডারের চিত্র, তাই না। তো এখানে হচ্ছে হাফ অ্যাডার, তো হাফ অ্যাডারের সাহায্যে পূর্ণযোগের বর্তনী মানে কি, ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব। এখানে আনসারটা কি হবে, আনসারটা হবে যে আমরা শুধুমাত্র হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো, তাইলে কিন্তু হয়ে যাবে। সেখানে দেখো লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো। সো এখান থেকে আমাদের যে সার্কিটটা দেওয়া আছে, সেম সার্কিটটা থেকে আমাদের কি করতে হবে, ওয়াইয়ের মান, ফাইনালি যে ওয়াইয়ের মানটা আছে ওয়াইয়ের মানটা এখানে বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা কি আসে, যে এখানে যদি আমরা এখানে যদি এ যায়, এখানে কি আসছে এ বার, আর এখানে যদি বি যায় এখানে আসছে হচ্ছে বি বার। তো ফাইনালি এখানে কি আসবে, এ বার প্লাস বি বার হোল বার, এবং এটা এ এবং বি, তাহলে এখানে আসছে হচ্ছে এ প্লাস বি বার। ফাইনালি যখন আমরা দুইটা যোগ করে দিব তাহলে ওয়াইয়ের মানটা কি আসছে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি বার পুরাটার উপরে বার। এখন দেখো এটাকে আমরা সরল করব, সরল করার পরে যদি আমরা সরল করার পর যে অ্যান্সারটা আসবে মূলত সেইটা হচ্ছে কি, যে গেটের সমতুল্য হবে, মানে কোন গেটের অ্যান্সার আসবে সেটাই হবে এই গেটের সমতুল্য। যদি এখানে এন্ড আসে, যে আমাদের অ্যান্সারটা যদি এখানে আসে হচ্ছে এ ডট বি, তার মানে অ্যান্সারটা কি হবে, এন গেটের সমতুল্য। যদি আসে হচ্ছে এ প্লাস বি, তার মানে সেটা হবে কি, অর গেটের সমতুল্য। যে তারপরে যে কোশ্চেনটা, শুধুমাত্র নর গেট দিয়ে চিত্র 2 এর মাধ্যমে নির্দেশিত গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা। হ্যাঁ, চিত্র 2-কে নরের সাহায্যে বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে চিত্র 2টা কিসের, আমরা যদি শুরু থেকে চেক করি যেটা অর কিনা। অরের ক্ষেত্রে 0 + 0 0 হওয়ার কথা ছিল, এটা অর না। এন্ডের ক্ষেত্রে 0.0 0 হওয়ার কথা ছিল, এটা এন্ডও না। যদি আমরা ন্যান্ডের ক্ষেত্রে চিন্তা করি 0.0 0, ন্যান্ডের ক্ষেত্রে কী হবে 1, ঠিক আছে। এবং 0.1 এন্ডের ক্ষেত্রে 0, ন্যান্ডের ক্ষেত্রে 1, এটাও ঠিক আছে। 1.0 এন্ডের ক্ষেত্রে 0, ন্যান্ডের ক্ষেত্রে 1, এটাও ঠিক আছে। এবং 1.1 এন্ডের ক্ষেত্রে 1, ন্যান্ডের ক্ষেত্রে 0, এটাও ঠিক আছে। তার মানে এটা কিসের, এটা হচ্ছে ন্যান্ড, তাই না।
এটা হচ্ছে ন্যান্ডের টিভি, তার মানে কি শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র 2, তার মানে ন্যান্ডের ফাংশনটা কি, ন্যান্ডের ফাংশনটা হচ্ছে এ ডট বি হোল বার, এটাকে নরের সাথে বাস্তবায়ন করতে বলছে। তাহলে যদি আমরা এটাকে ভাঙি এ বার ডট বি বার, অটোমেটিক কিন্তু প্লাস চলে আসছে। অভাব কিসের, বারের অভাব। সো আমরা এখানে কি করব, উপরে আরও 2টা বার নিয়ে আসবো। যদি আমরা এটাকে চিত্রের মাধ্যমে দেখাই সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্সারটা হয়ে যেতেছে। ঠিক আছে, এই মোটামুটি যে সিকিউগুলো আছে এই সিকিউগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের যতগুলো টপিক আছে সবগুলো টপিক থেকেই তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা মিলে আমরা একটা এমসিকিউ ছোট্ট একটা ক্লাস নিয়ে দিব তোমাদের জন্য। এবং এমসিকিউ ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। যে আমাদের পরীক্ষার মধ্যে জানো যে তৃতীয় অধ্যায় থেকে প্রায় 8 থেকে 10টা এমসিকিউ কিন্তু আমাদের আসে। ওকে, ঠিক আছে, তো আজকে এখান পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে করছো এবং পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো আপলোড করবো সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা রেগুলার মেনটেন করে ক্লাসগুলো করবা। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।